আজকে শুধু ভৌত বিজ্ঞানের ক্লাস হবে, ওকে? ভৌত বিজ্ঞানের এই পার্টটা খুব ভালো, মানে তোমাদের এটা আবার ফের ক্লাস 10-এ রিপিটেড হবে। কি বললে দিয়া? হ্যাঁ, 10⁵ ডাইন। 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। আর ওইটা প্রথমের দিকে বলেছিলাম, মানে একদম প্রথমের দিনের ভিডিওতে ছিল। হ্যাঁ, 7-এও আছে, মানে যখনই তুমি বল এই পোর্শনটা পড়ছো তখনই থাকছে। না, এমনি করে দেওয়ার দরকার না, ওটা 1 নাম্বার দিয়েছে তো আগে কোশ্চেনের হেডিংটা পড়বে, মানে ABCD করে দিয়ে আছে না। যদি বলে এক কথায় লেখো, অতি সংক্ষিপ্ত বা এক কথায় লেখো, তাহলে শুধু অ্যান্সারটুকু লিখবে। সংক্ষিপ্ত বললে এবার তখন মার্কসটা দেখবে। এবার যদি ওই কোশ্চেনটাই 5 নম্বরের কোশ্চেনের সেটে থাকে, তখন ডিরাইভ করে দেখাবে। মানে 5 নম্বরের কোশ্চেনের সেটে ডিরাইভ হলে লিখে দেবে, না হলে শুধু 10⁵ লিখে দিলেও তোমাকে মার্কস দেবে। এবার মার্কসটা দেখতে হবে। আগের দিনে যে রিয়াকশন গুলো বলেছিলাম, ওই রিয়াকশন গুলো পড়েছো? আরে তোমার বইতেই রয়েছে। হ্যাঁ, তো আগের দিনে তোমার কি বলে এই জায়গাটা হয়েছে, আমি একবার রিপিটেড করে দিচ্ছি। দেখ, এই রাসায়নিক ধর্মের সাহায্যে, মানে এইটা তুমি কতদূর পর্যন্ত ছিলে? ভৌত ধর্মের শনাক্তকরণ, মানে ভৌত ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ, এটা আগের দিন হয়েছিল। মানে এটা স্টেটমেন্ট আকারে ধরো, যেমন তুমি কি বলে ভৌত অবস্থায়, মানে কঠিন অবস্থা, তরল অবস্থা বা গ্যাসীয় অবস্থা, সেই দেখে, যেমন ধরো পারদ যে লিকুইড বা জলের এমনি দেখেই কি বুঝবে, তার হচ্ছে তোমার তরল অবস্থাটা দেখে বুঝবে। মানে জল যে লিকুইড ফরম্যাটে থাকে, সেটা তুমি তরল অবস্থাটা দেখেই বুঝবে তো, না কোনটা দেখে বুঝবে? তো সেই হিসাবে এই অবস্থার উপরেও তুমি বস্তুকে শনাক্তকরণ করতে পারবে। তো সেইটার উপরে এখানে স্টেটমেন্ট আকারে দেওয়া রয়েছে। আবার ধরো, দাঁড়া 1 সেকেন্ড, দাঁড়াও, এখানে একটা প্রবলেম হচ্ছে। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখ, তো ভৌত অবস্থা যেমন সাধারণ উষ্ণতায়, তুমি কি একবার রিড করে নেবে, না আবার ফের বলবো? তোমাকেই বলছি আর কি। স্ক্রিনশট, এটা স্ক্রিনশট নিয়ে নিছো? এমনি তো তোমার এমনি ওয়েবসাইটে এগুলো দেওয়া রয়েছে, ওয়েবসাইটে এই নোটটা আপলোড করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। ঠিক আছে, এইদিকে এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো বলছিলাম, এগুলো তো এখনো তোমার বইতে নেই আজমি? হ্যাঁ, এই যেমন ধরো P2O4টা থাকবে না, P2O5 যেটা আছে ওইটা বইতে নেই, কিন্তু তোমার এই হচ্ছে তোমার কিন্তু এইটা থাকবে, এই NO+O2, যেটা দিয়ে আমি তোমাকে অ্যাসিড রেনের কথা বলেছিলাম,
আচ্ছা, অম্ল বৃষ্টি কাকে বলে জানো দিয়া? অম্ল বৃষ্টি কাকে বলে? হুম। 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 মানে কি বলবো, মানে আমি ঠিক জানি না, বাট ওটা হুম। যখন বৃষ্টি হয়ে পড়ে তখন অ্যাসিড, অ্যাসিড বৃষ্টি বলে ওটাকে, মানে ওইগুলোর ফলে অ্যাসিড বৃষ্টি হয়। আর অসমি, অসমি অ্যাসিড বৃষ্টি কি হবে? তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তো অ্যাসিড বৃষ্টি কি বলেছিলাম লাস্ট দিনে? ভুলে গেছো? দেখো এই রিয়াকশনটা হ্যাঁ দেখে স্যার। হবে। এই যে ধরো, এটা হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড। তো নাইট্রিক অক্সাইড যখন তোমার, এত বড় হয়ে গেল, নাইট্রিক অক্সাইড যখন তোমার এর সঙ্গে রিয়াক্ট করবে, মানে অক্সিজেনের সঙ্গে, নাইট্রিক অক্সাইড মানে হচ্ছে তোমার এনও, যখন বায়ুর সঙ্গে রিয়াক্ট করবে সেটা বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড ফর্ম করে, মানে যেটাকে NO2 বলা হচ্ছে, মানে যেমন ব্রাউন কালার, ঠিক বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড হবে। এই নাইট্রোজেন ডাই অক্সাইডটাই যখন ফের ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করবে, H2O, তখন এটা HNO3 ফর্ম করবে। এবার দেখো এই HNO3, আবার ধরো সালফিউরিক অ্যাসিডের যদি দেখায়, ধরো SO2 প্লাস, মানে সালফার প্লাস অক্সিজেন, এটা হাই টেম্পারেচারে এটা SO2 হয়, সালফার ডাই অক্সাইড। এবার সালফার ডাই অক্সাইড যখন ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে তখন সালফিউরিক অ্যাসিড হয়। এটা হচ্ছে জেনারেল ফর্ম। এটা সালফার অ্যাকচুয়ালি ডাইরেক্টলি SO2 ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে সালফিউরিক অ্যাসিড হয় না, কারণ SO2 ফের অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করবে, রিয়াক্ট করে এটা তোমার SO3 ফর্ম করবে। এই সালফার ট্রাই অক্সাইড ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে সালফিউরিক অ্যাসিড ফর্ম করবে। মানে এবার তুমি যেটা মনে রাখবে, ধরো বায়ুতে যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সময় যেমন ধরো আমাদের এয়ারের মধ্যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কি করবে কি, তোমার যেটা যখন বাজ পড়ে, মানে বৃষ্টি যখন পড়ে বাজও পড়ে, তো বাজ যখন পড়ছে বাজের যেই লাইটটা বা যেই হিটটা আসছে সেটা খুব বেশি। এবার নাইট্রোজেন আর অক্সিজেন বায়ুতে দুটোই প্রেজেন্ট আছে, এই অতিরিক্ত হিটের জন্য নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে নাইট্রিক অক্সাইড ফর্ম করে। ওই নাইট্রিক অক্সাইড ফের অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে নাইট্রোজেন ডাই অক্সাইড ফর্ম করে। নাইট্রোজেন ডাই অক্সাইড যেহেতু বৃষ্টি পড়ছে ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে নাইট্রিক অ্যাসিড ফর্ম করে। তাহলে আমি বৃষ্টি যখন পড়ছে আমি নাইট্রিক অ্যাসিড পেয়ে গেলাম। এরপরে ধরো সালফিউরিক অ্যাসিড কি করে পাবো? সালফিউরিক অ্যাসিড ধরো যেটাকে শিল্পাঞ্চল বলা হচ্ছে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বা যেই জায়গাতে তোমার পলিউশন বেশি, মানে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কোনটাকে বলা হয়? শিল্পাঞ্চল মনে নেই? আসানসোল, দুর্গাপুর, এই এরিয়াটাকে তোমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলা হয়, যেখানে তোমার ওই স্টিল প্ল্যান্ট রয়েছে, যেটা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেটাকে বলা হচ্ছে, ওই এরিয়াতে বায়ুতে সালফারের পরিমাণ বেশি বা ধূলিকণার পরিমাণ বেশি। তো ওই সালফার কি হচ্ছে কি, যখন তোমার বাজ পড়ছে সালফারের সঙ্গে অক্সিজেন রিয়াক্ট করে SO2 সালফার ডাই অক্সাইড ফর্ম করছে, সালফার ডাই অক্সাইড ফের সালফার অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে সালফার ট্রাই অক্সাইড ফর্ম হচ্ছে, সালফার ট্রাই অক্সাইড ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে তোমার H2SO4 ফর্ম করছে। যখনই তোমার অ্যাসিড, মানে দুটো অ্যাসিড যখন ফর্ম হচ্ছে, মানে ধরো নাইট্রিক অ্যাসিডও হতে পারে আবার সালফিউরিক অ্যাসিড হতে পারে, এবার বৃষ্টির সঙ্গে ওইটা তোমার মানে পৃথিবীতে বা আর্থে আসছে, যখন বৃষ্টির সঙ্গে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বৃষ্টির সঙ্গে মিশে মানে ওইটাকে পড়ে বা পাতিত হয়, তাকেই অম্ল বৃষ্টি বলে। মানে বুঝতে পারলে না?
বুঝেছো না বুঝতে পারলেন? হ্যালো। হ্যাঁ স্যার স্যার ওই বুঝতে পেরেছি। সালফিউরিক অ্যাসিডের জায়গাটা করে বলুন। হুম, একদম ডেফিনেশনটা বুঝতে পারছি না। হ্যাঁ। মানে মেন কথা হচ্ছে তোমার যখন বৃষ্টি পড়ে, যখন বৃষ্টির সাথে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বৃষ্টির সঙ্গে পাতিত হয় তখন তাকে অম্লবৃষ্টি বলে। এবার তোমাকে এই অম্লবৃষ্টি কিভাবে উৎপন্ন হয় তখন এই রিয়াকশন গুলো দেখাতে হবে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এই দুটো অ্যাসিডই পড়ে, মানে এই দুটো অ্যাসিডই তোমার ইজিলি তোমার বায়ুর সঙ্গে বা এই বাজ পড়ার টাইমে হিট অ্যাবজর্ব করে তোমার নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড ফর্ম হতে পারে। আর কিছু বলার দরকার, মানে বৃষ্টি পড়ার সময় মানে তুমি ডেফিনেশন আরো ভালো করে রয়েছে পরের দিকে কেমিস্ট্রি মধ্যে আসবে, ঠিক আছে? জাস্ট তোমার ইনফরমেশনের জন্য যে অম্ল বৃষ্টিতে কোন কোন টাইপের অ্যাসিড থাকে, তখন তোমার অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। বোঝা গেল না বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ তো স্যার এই বুঝতে পেরেছি। এবার দেখো এখানে বলেছিলাম যে এটা হচ্ছে বায়ুর সঙ্গে বিক্রিয়া। বায়ুর সংস্পর্শে আসা মাত্রই সাদা ফসফরাস, মানে ফসফরাস হয়তো দেখেছো কি দেখোনি, বা এমনি ওইটা নর্মালি পাওয়া যাবে তোমার কোনো কিছু আগুন টাগুন জ্বালানোর জন্য, বিশেষ করে দেশলাই কাঠি যেটা, ওখানেও ফসফরাস থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি বারুদও থাকে, ফসফরাস দুটোই মিক্স থাকে। ওইটা মানে জ্বললে তোমার জ্বলে উঠলে ফসফরাস পেন্টা অক্সাইডের সাদা ঘন ধোঁয়া সৃষ্টি হয়। দেখবে এক এক সময় তুমি এরকম দেখবে এরকম লম্বা লম্বা মোটা মোটা দেশলাই কাঠি রয়েছে, বা তোমার বা ওই যে যেটাকে বলে ফায়ার ক্র্যাকার্স যেটাকে বলে, দেখবে ওখানে একটা সাদা ধোঁয়া তৈরি হয়। দেখেছো কি দেখোনি বলো? মানে ধরো তুমি বাড়িতে যখন ওইটাকে এরকম ছোট ছোট ওই ঝিঝির ঝিঝির করে মানে ওই যে আগুন লাগিয়ে দিলে জলে, যেটা যেটা কালী পুজোর টাইমে ফাটানো হয় অ্যাকচুয়ালি বা জ্বালানো হয়, যেটাকে রং মশাল বলে বা ফুলঝুরি বলে, এরকম। মনে পড়ছে না? মনে পড়ছে না? হ্যাঁ স্যার দেখেছি। মানে একটা সাদা ধোঁয়া তৈরি হয়, তার সঙ্গে লাইটটাও হয়। ওই যে সাদা ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে ওইটাই হচ্ছে তোমার ফসফরাস পেন্টাঅক্সাইড। কারণ ওই ফায়ার ক্র্যাকার্স এর মধ্যেও সাদা ফসফরাস মানে হচ্ছে তোমার সাদা ফসফরাস দেয়া থাকে যাতে তাড়াতাড়ি জ্বলে যায়, এবং সালফার বারুদও থাকে, ঠিক আছে? তো সেখানে ফসফরাস পেন্টাঅক্সাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। আর একটা পয়েন্ট এখানে বলা হচ্ছে, লোহাকে আর্দ্র বায়ুতে রেখে দিলে। আর্দ্র মানে কি অজমি? আর্দ্র মানে কি? মানে স্যার সাথে জায়গায়, মানে না ভিজে না ঠান্ডা, মানে না ভিজে না শুকনো, এরকম মানে একটা যেখানে জলীয় পরিস্থিতি। বাষ্প রয়েছে, জলীয় বাষ্পর পরিমাণটা বেশি, তাই তো? হ্যাঁ মানে জল রয়েছে, আর্দ্র বায়ুতে রেখে দিলে মরচে পড়ে যায়। এবার মরচে মানে হচ্ছে দেখবে তুমি নর্মাল লোহাকে রেখে দিলে কি হয়ে যায়, কিছুদিন পরে লালচে মরচে এসে বাদামি যায়। হ্যাঁ, তো এই লালচে বাদামিটাই হচ্ছে তোমার Fe2O3 হোল এন বা হোল এক্স, সেটাই হচ্ছে রাস্ট মলিকুলার ফর্মুলা। Fe2O3 হোল এন বা হোল এক্স। স্যার বোঝা গেল? রাস্টের মলিকিউলার ফর্মুলা বলে কোশ্চেন আসতে পারে না? আসতে পারে। মরিচার মলিকুলার ফর্মুলা লিখো, তখন বলতে হবে তোমার Fe2O3 বলতে হবে। এক সেকেন্ড দাঁড়াও। এটা গেল তোমার। এবারে তোমার তাপের প্রভাব বলেছে, মানে ম্যাগনেসিয়াম তারকে তীব্র বায়ুতে উত্তপ্ত করলে তারটি উজ্জ্বলভাবে জ্বলতে থাকে এবং বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইডে পরিণত হয়, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফিতা বলা হয়। এরকম সাদা যেমন ফিতা হয় সেরকম, সেটা ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম করে। বাট প্লাটিনাম তার মানে প্লাটিনাম, আবার যদি মানে এখানে দেখো প্লাটিনাম তারকে বায়ুতে তীব্রভাবে উত্তপ্ত করলে এই ম্যাগনেসিয়াম অক্সাইডের মতন জ্বলে ওঠে না। আবার মানে জ্বলে ওঠে না, কিন্তু ওইটা ভাস্বর হয়ে ওঠে,
মানে জ্বলছে, মানে ভেতরটা জ্বলছে দেখতে পাচ্ছ, কিন্তু টোটালটা কমপ্লিট জ্বলছে না। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইডে যেমন রাসায়নিক বিক্রিয়া হয়ে যাচ্ছে, ম্যাগনেসিয়াম অক্সাইডে ফর্ম হয়ে যাচ্ছে, কিন্তু প্ল্যাটিনামের ক্ষেত্রে হচ্ছে না। বা প্ল্যাটিনাম ওয়্যার দেখেছো ল্যাবেতে, তোমরা এখন দেখবে না, যদিও ওটা 11-এ বা 12-এতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মনে হয় না ল্যাবে প্ল্যাটিনাম দেখেছি কিন্তু কখনো ওটাতে কোনো কাজ করিনি। হ্যাঁ, মানে ওইটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে সল্ট অ্যানালিসিসে যেটা আছে, মানে টিচাররা অ্যাকচুয়ালি এইচসিএল দিয়ে যে হচ্ছে কি বলে সল্টকে অ্যানালিসিস করা যায় সেটা করায় না। মানে অনেক টিচার আমার মনে হয় না জানে কিনা, কিন্তু মানে ওরা অ্যাকচুয়ালি নর্মালি ভুলে যাওয়ার জন্য ওনারা বলতে চায় না। তাদের স্কুলে তো কখনো ল্যাবেই নিয়ে যায়নি। হ্যাঁ, তো ওই তো চলছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ স্যার স্ল্যাব স্যার স্কুলে 11-12 এ ল্যাব হয়। হ্যাঁ 11-12 এ ল্যাব হয়, কিন্তু 8-9-এও যে এই যে ধরো এই যে এক্সপেরিমেন্ট বা কোনটা কি বলে তার জন্য যে স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া উচিত সেটা টিচাররা করেন। নিয়ে যায় না। মানে এটা অ্যাকচুয়ালি ধরো তোমাদের প্রজেক্ট নিয়েই ব্যস্ত, কিছু না হোক প্রজেক্টটা লিখে দাও, তোমার স্কুলের পাশে দোকানে তোমার জেরক্স রয়েছে প্রজেক্ট, সেটা লিখে দিয়ে দাও, তাই তো? হ্যাঁ স্যার। মানে স্কুলের কোনো না কোনো এমন প্রজেক্ট দিয়ে দেবে যেটা আমরা বইও পাবো না, আমাদের ইউটিউব ঘেটে ঘেটে বের করতে হয়। তাহলে তোমাদের টিচার খাটেনি, কারণ আমার বাড়ি যেখানে সেখানে যে স্কুলটা রয়েছে, মানে গার্লস স্কুলও রয়েছে বয়েজ স্কুলও রয়েছে, দুটোই 12 পর্যন্ত, মানে স্কুলের 5 to 12 পর্যন্ত যেই প্রজেক্ট দেবে, পাশের দোকানে যে জেরক্স সেন্টারটা আছে ওই জেরক্স সেন্টারে প্রত্যেকটা টিচারের প্রজেক্টের জেরক্স কপি রয়েছে। মানে প্রজেক্ট বলতে ওই দোকানটাতে গিয়ে পয়সা দিলেই ও জেরক্স করে দিয়ে দিচ্ছে, ওটাই কাগজে লিখে দিয়ে দিতে হবে, মানে খাতায় লিখে একটা জিনিস দেবে যেটা আমাদের বইয়েও নেই, আমাদের ক্লাসেই নেই। না অ্যাকচুয়ালি দেখো, ওগুলো টিচারদের হেল্প করা উচিত, প্রজেক্ট সম্বন্ধে আইডিয়াটাই তোমাদের এখন নেই। আর স্যার আমাদের প্রজেক্টটা দেবে ঠিক সামার যে ভ্যাকেশন পড়বে তার ঠিক একদিন আগে, দিয়ে আমাদের যে কোয়েশ্চেন থাকবে আমাদের মানে কিভাবে করব সেটা জানতেও পারবো না। টিচাররাও তো নিজে জানে না, টিচাররাও তো নিজেরা জানে না, তো তোমাকে বলবে কি করে? তাই সেই জন্য প্রজেক্টটা লাস্ট মুহূর্তে দেবে, যে কোনো জায়গা থেকে লিখে শুধু খাতাটা আছে কিনা দেখালেই হবে, ভেতরে কি লেখা আছে দেখার দরকার নেই। এটা একদম আপ টু 12 পর্যন্ত এরকমই সিস্টেম, এমনকি সব বোর্ডেই, যেমন সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে প্রজেক্ট করার জন্য স্টুডেন্টকে হেল্প করে, বা তো হচ্ছে তোমার কি লিখবে সেটা হেল্প করে, আর 11-12-এ গিয়ে তো কোনো কিছু হেল্প কিছু দরকার নেই। ওই ল্যাব যেটা প্র্যাকটিক্যাল বলা হচ্ছে সেটা শুধু খাতায় লেখা থাকলেই হবে, মানে খাতার কপিটা থাকলেই হবে, যে সে তোমার হাতের লেখা হতে হবে তার কোনো মানে নেই, যে কেউ লিখে দিতে পারে, শুধু খাতাটা ভরা থাকলেই হবে, আর কিছু দরকার নেই। মানে প্র্যাকটিক্যাল নিয়ে তো ওয়েস্ট বেঙ্গলে মানে দুটো বোর্ডেই নেই, মানে সিবিএসসি আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল কারো প্র্যাকটিক্যাল হয় না, তো সেই কারণে ও যা হচ্ছে না হচ্ছে বাদ দাও। এখানে দেখো মানে এই যে প্ল্যাটিনাম ওয়্যার বলতে এরকম একটা দেখবে তোমার বাড়িতে, মানে ওই ল্যাবের মধ্যেই এরকম একটা সরু রড রয়েছে, রডের ওপরটায় দেখবে এরকম একটা এতটুকু অংশ সরু তার আছে, ওই সরু তারটা হচ্ছে প্ল্যাটিনাম ওয়্যার বা প্ল্যাটিনাম। তো ওইটাকে যখন আগুনে ধরা হবে, মানে ওইটা জ্বলবে, এমন ভাবেই জ্বলবে যে পুরো জ্বলে যাচ্ছে এরকম হবে না। বা ধরো তুমি ওই যে লোহিত তপ্ত যেই কথাটা বলে, মানে লোহার রডকে পোড়ালে কি লাল রং হয়ে যায়, এটাও ঠিক লাল হবে, কিন্তু পিওর লাল মতন আসবে না, সেই জন্যই এটাকে বলা হচ্ছে ভাস্বর হয়ে ওঠে। ভাস্বরের মিনিং তোমরা বাংলাতে আরো ভালো জানো। আবার ধরো ঠান্ডা করলে তোমার আগের অবস্থায় ফিরে আসে, তাহলে প্ল্যাটিনামকে মানে ওই প্ল্যাটিনাম ওয়্যারকে যেই তুমি বার্নার থেকে সরিয়ে নেবে সঙ্গে সঙ্গে আবার আগের রং চলে আসে। তো সেইটা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে না, ম্যাগনেসিয়ামেও হচ্ছে তোমার ধাতু, আর প্ল্যাটিনামও ধাতু, কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম করছে, প্ল্যাটিনাম কোনো ভৌত অবস্থা চেঞ্জ করছে, মানে কোনো রাসায়নিক অবস্থা চেঞ্জ হচ্ছে না। তো এই দেখে তুমি হিট করে তুমি কঠিন পদার্থ বা পদার্থকে তুমি আইডেন্টিফাই করতে পারবে। যেমন চিনিকে উত্তপ্ত করলে চিনি বিয়োজিত হয়ে কালো বর্ণ উৎপন্ন হয়,
মানে চিনি দেখবে যখন বাড়িতে তুমি চা করো, যখন করছো, যে কেটলিটা নিচ্ছ ওই কেটলিতে প্রথমেই চিনি দিয়ে মানে চিনি তোমার বাড়ির লোকজন বা মা বা বাবা কেউই প্রথমেই চিনি দিচ্ছে না, কিন্তু চিনি দিচ্ছে জল দেওয়ার পরে, মানে ওভেনটা জেলে দিয়ে সঙ্গে সঙ্গে চিনি দিচ্ছে না, জল দিয়ে তারপর চিনি স্যার দিচ্ছে। চিনি দিলে তো ওটা পুড়ে যাবে। হ্যাঁ, তো পুড়ে কেন যাচ্ছে, কেন পুড়ে গিয়ে কালো বর্ণে বিয়োজিত হয়ে যাবে, মানে কার্বন ফর্ম হয়ে যাবে, সেই জন্যই দেয় না। মানে ওই জন্য বলছে চিনিকে উত্তপ্ত করলে চিনি বিয়োজিত হয়ে স্যার কালো মানে বর্ণ চিনি কি কার্বনের রূপভেদ? না, চিনি হচ্ছে তোমার ক্যান সুগার। গ্লুকোজের ফর্মুলা কত? গ্লুকোজ হচ্ছে C6H12O6, তাই তো? C6H12O6। হ্যাঁ, এবার এটা হচ্ছে সুক্রোজ, মানে C12H22O11, এইটা হচ্ছে চিনির ফর্মুলা, C12H22O11, এটাকে সুক্রোজ বলে বা ক্যান সুগার বলে। তো এর ভেতরে তোমার যখনই হিট করছো H2, এখানে ওয়াটার মলিকুল আছে, ওয়াটার মলিকুলটা ভেপার হয়ে বেরিয়ে যাচ্ছে, কার্বনটা পড়ে থাকছে, সেই জন্যই কালো হয়ে। এবার তোমাকে যদি ঘুরিয়ে কোশ্চেন করে কেটলিতে চিনি দিলে চিনি কালো হয়ে যায় কেন, তাহলে উত্তর কি হবে? যদি লজিক্যাল সঠিক উত্তর বলতে হয় তখন বলতে হবে যে চিনিকে উত্তপ্ত করলে চিনি বিয়োজিত হয়ে কালো কার্বন উৎপন্ন করে। ব্যাস আর স্যার এটুকু ওটা লিখলেই হবে। মলিকিউলার ফর্মুলাটা লিখে দেবো, চিনি C12H22O11। লিখলে লিখতে পারো, না লিখলেও, কারণ তোমাকে জিজ্ঞেস করেননি যে ওর মলিকুলার ফর্মুলা বলো, হুম। কারণ জিজ্ঞেস করলে বলো, না জিজ্ঞেস করলে যেচে উত্তর দেওয়া উচিত না। কারণ তুমি যদি কোনো একটুখানি অংশ ভুল করে ফেলো তোমাকে হয়তো কেটে দেবে না, কিন্তু ওই যে লাইনটা কেটে দিয়ে কোনো কোনো টিচার কেটে দিতে পারে। এবার দেখো বলছে চুনা পাথরকে উত্তপ্ত করলে চুনা পাথর বিয়োজিত হয়ে চুন ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। মানে চুনা পাথর মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে মানে CaCO3, একে হিট করছো, হিট করার সাইন হচ্ছে একটা ত্রিভুজ এঁকে দেওয়া, মানে যেটাকে এটা ডেল্টা ট্রায়াঙ্গেলের বলে। মতো উপরে, হ্যাঁ রিঅ্যাকশনের উপরে একটা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ওইটাকে ডেল্টা বলে, ঠিক আছে? ডেল্টা লিখে দিলেই তাহলে হিট বুঝিয়ে গেল, মানে তুমি ওখানে উত্তপ্ত করছো, ঠিক আছে? মানে তুমি ওখানে তাপ দিচ্ছ, সেটা হিট করলে চুনা পাথর চুন ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। চুন হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তোমার CO2। তো এইটা গেল তোমার চুনা পাথরকে উত্তপ্ত করলে, মানে এই এক্সাম্পল গুলো সবকটা কোশ্চেন, কিন্তু মানে আমি যেইটা এক একটা পয়েন্ট ধরে বলছি সবকটাই এক একটা কোশ্চেন। এবার আমি এখানে তোমাকে থিওরি আকারে বলছি, এইটাই কোশ্চেন আকারে PDF নোটের ভেতরে আছে, বোঝা গেল? এবার এবার দেখো মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করলে মার্কিউরিক অক্সাইড বিয়োজিত হয়ে পারদ ও অক্সিজেন উৎপন্ন করে। মার্কিউরিক অক্সাইড হচ্ছে তোমার Hg, মার্কিউরাস বা মার্কিউরিক অক্সাইড। আচ্ছা, তোমরা ওইটা পরের দিকে বলবো, ওই কিউরিক আর কিউরাসের ব্যাপারটা। আর হচ্ছে তোমার এখানে ফর্ম করছে পারদ আর অক্সিজেন, আর হচ্ছে তোমার মানে এই দেখে তুমি তাপ প্রয়োগ করে পদার্থকে শনাক্ত করতে পারবে, বোঝা গেল? স্যার আপনি সেটা ওই পরিবর্তনশীল যোজ্যতার ওটা? কোনটা? হ্যাঁ স্যার, মার্কিউরিক আর মার্কিউরাসটা হ্যাঁ হ্যাঁ, মানে যদি 2 হয়, কম। ভ্যালেন্সি ইলেকট্রিক যদি, হয় তাহলে তো বেশি হয়, আসলে কম হয়। হ্যাঁ যদি 2 হয় তাহলে আস হয়, আর 3 হলে আর যদি 3 হয় তাহলে ইক হয়। ইক হয়, এই হচ্ছে ব্যাপার। 3 হয় তাহলে ইক হয়। হ্যাঁ, যেমন আসবে আর কিউপ্রাস কিউপ্রিকও হবে। হুম। একটা কিউপ্রাস মানে 1 আর একটা 2। হ্যাঁ, একটা 1 আর একটা 2। আয়রনের ক্ষেত্রে 2 আর 3, আর এখানে মার্কিউরিক আর মার্কিউরাসও হয়, Ag2O3। পরিবর্তনশীল যোজ্যতার উদাহরণ। না, সালফার পরিবর্তনশীল হবে না, সালফার ভ্যালেন্সি 6 ফরম্যাটেই নাইট্রোজেন তো থাকে। পরিবর্তনশীল হবে না? নাইট্রোজেনও হবে না। নাইট্রোজেন হবে তো। কি করে হবে? নাইট্রোজেনের তো মানে নাইট্রাস ইস আর ইক হয় না, ইস আস আর ইক হয় না, কিন্তু অন্য ক্ষেত্রেও তো হয়। অন্য ক্ষেত্রে নাইট্রোজেনের ভ্যালেন্সি এরকম ভাবে চেঞ্জ হয় না, যোজ্যতা এরকম ভাবে চেঞ্জ হয় না।
তুমি NO হয়, সেখানেও নাইট্রোজেন +5 ফরম্যাটে আছে। NO2 হয়, মানে আমি তোমাকে যদি বলি, দাঁড়াও এখানে এই জায়গায় ধরো এখানে তুমি NO লিখছো, এখানেও নাইট্রোজেন তোমার অক্সিজেন -2, এখানে +2, মানে এর রেসপেক্টে। কিন্তু এর এখানে কখনোই তো আবার ধরো N2NO এখানে আছে, মানে এগুলো জানো এর ভ্যালেন্সি ক্যালকুলেট করতে হয়, হ্যাঁ স্যার। জানো? প্লাস আর যে এখানে অরবিটে +4 হচ্ছে, যতগুলো ইলেকট্রন থাকে ওটাই হচ্ছে ওর ব্যালেন্সিং। অরবিটে আনপেয়ার্ড, মানে নাইট্রোজেন অল টাইম +5 ফরম্যাটেই থাকে, মানে মানে ওর আহ, আউটার মোস্ট ইলেকট্রন। হ্যাঁ, ওটা আউটার মোস্ট যে সেলটা থাকে ওখানটা যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তো হচ্ছে ওর ব্যালেন্স। ব্যালেন্সি। কিন্তু এখানে NO যখন হচ্ছে, আবার N2O হচ্ছে যখন, আবার যখন N2O5 হচ্ছে যখন, তখন আবার চেঞ্জ হচ্ছে এগুলো, কিন্তু এইটাকে ভেরিয়েবল ভ্যালেন্সি বলা হচ্ছে না, কারণ এটা পরবর্তীকালে শুনবে ভ্যাকেন্ট p অরবিটালের জন্য হচ্ছে। মানে তুমি ক্লাস 12-এ গিয়ে 11-এ নেই, 11-এ 12-এ p ব্লকের মধ্যে থাকে, 11 পর্যন্ত তোমার যেটা সিলেবাসে রয়েছে সেটা তোমার নাইট্রোজেনটা নেই, 13 আর 14 আছে, 15 থেকে আছে, কিন্তু এখানে ভেরিয়েবল ব্যালেন্সি তো বলা হবে না। সেটা 5 থাকে আর 3 থাকে না? এখানে এখানে 4 হচ্ছে, এখানে তোমার আবার হয়ে যাচ্ছে +1 হয়ে যাচ্ছে, এই যে N2O5 যেটাকে নাইট্রাস অক্সাইড বলা হয়, আবার N2O5 নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, N2O4 হয়, মানে সব জায়গাতেই চেঞ্জ হয়, মানে তোমার এটা নাইট্রোজেনের ভেরিয়েবল ভ্যালেন্সি, মানে মানে যেমন ধরো আয়রনের ক্ষেত্রে বলে দিলে Fe2 পজিটিভ, Fe3 পজিটিভ, এটা এক্সিস্ট করে, কিন্তু এরা কিন্তু এই প্রপার ফরম্যাটে এক্সিস্ট করে না, তো সেই জন্য এদের ভেরিয়েবল ভ্যালেন্সিকে ধরা হয় না। হ্যাঁ, তোমাকে যদি এরকম জিজ্ঞেস করে N2O5 N2O4 এর মধ্যে যোজ্যতার কি পার্থক্য রয়েছে, তখন তুমি বলতে পারো, কিন্তু এক্সিস্ট যেটা করে, যেমন ধরো N2O, NO2, এগুলো এই ফরম্যাটে যেমন আমি লিখে দিলাম ইজিলি, নেচারে এরকম ভাবে এক্সিস্ট করে না, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো সেই কারণে এটাকে ভেরিয়েবল ভ্যালেন্সি মানে দেখতে পাচ্ছ হচ্ছে, কিন্তু তুমি যদি এক্সাম্পলে লেখো কেটে দিতে পারো, তোমার কমন যেটা আছে সেটা লিখতে হবে, কারণ অ্যাকচুয়ালি এটা ভ্যাকেন্ট p অরবিটালের জন্যই এদের ভ্যালেন্সির এরকম চেঞ্জ হচ্ছে, যেটা পরবর্তীকালে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পড়লে তারপর পিরিয়ডিক টেবিলে পড়তে হবে, তারপর গ্রুপ 15-এ গিয়ে বুঝতে পারবে, আবার কেমিক্যাল বন্ডিংও করতে হবে, তারপর এটার ডিটেলসটা বুঝতে পারবে কেন এরকম হচ্ছে। কিন্তু এখন তোমার যেহেতু ক্লাস 8 এর সঙ্গে আমি ক্লাস 11টাকে ম্যাচ করালে হবে না, মানে তখন কি হবে কি তোমার ব্রেনের উপর প্রেসার পড়ে যাবে, যখন 11-এ গিয়ে উঠবে তখন যেটা মেন করার দরকার তখন সেটা ফাঁকা হয়ে যাবে। যেই কারণেই ধরো বিভিন্ন স্কুল রয়েছে, যেমন ধরো আমি কলকাতাতে দেখি যেটা ক্লাস 9-এ পড়ছে, তাকে পড়াচ্ছে ক্লাস 12-এর জিনিস, মানে একদম প্রপার স্কুল থেকেই পড়াচ্ছে, যেমন ধরো মোল কনসেপ্টের নাম শুনেছো? হ্যাঁ স্যার। মোল কনসেপ্টের অনেক হচ্ছে কি বলে স্যার ডেফিনেশন 9-এ আছে রয়েছে, তো মূল কনসেপ্ট। আর তোমাদের এখানেও তো রয়েছে, পরের চ্যাপ্টারই তো রয়েছে পদার্থের, এই যেই এখানে তো অতটা রয়েছে নেই, বাট 9-এ একটু আছে দেখেছি। এখানে, এখানে একটুখানি দেখছিলাম যে সেই দিন ওই তো মৌল যৌগ রয়েছে, এখানে খুব একটা বেশি না, কিন্তু ক্লাস 9-এ আছে। তো ক্লাস ওই 9-এ আছে দেখেছি। হ্যাঁ, মানে ওই স্কুলে কি হয় কি, যে ক্লাস 9-এ পড়ছে, যে যেই অ্যাডভান্স বা নিটের জন্য প্রিপারেশন নিয়ে, ওই স্কুলেতে দুটো ভাগ আছে, তিনটে, কেউ অ্যাডভান্সের জন্য, কেউ যেই মেনের জন্য, কেউ নিটের জন্য, কেউ সিম্পল বোর্ডের জন্য, তো 4খানা ভাগ আছে। তো যে অ্যাডভান্সে পড়ছে তাকে ওই যে মূল কনসেপ্ট ওই চ্যাপ্টারের উপর বেস করে ক্লাস 12-এ গিয়ে আর একটা চ্যাপ্টার আছে,
যে চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার কলিগেটিভ প্রপার্টি। তো কলিগেটিভ প্রপার্টির অঙ্ক তার এমসিকিউ কোশ্চেনে আছে। তাকে যখন বলা হচ্ছে নাম্বার অফ মোলস কি করে ক্যালকুলেট করে, বা কোনো কম্পাউন্ডের বা কোনো সলিউশনের বা সলিউটের নাম্বার অফ মোলস কি করে ক্যালকুলেট করবে, সে নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে পারছে না, কিন্তু ওকে ওই কোশ্চেনটার মানে কলিগেটিভ প্রপার্টির অ্যান্সারটা করে দিতে হবে। এবার তোমাকে যদি এরকম যখন জিজ্ঞেস করবো, তোমাকে যদি আমি 9-এ বা 8-এতে 11 বা 12-এর জিনিস যেটা নিট যেইতে রয়েছে, আমি যদি এক্সট্রা বলতে থাকি, যখন তুমি 11-12-এ যাবে তোমার এই নিট যেই সম্বন্ধেই ইন্টেনশনটা চলে যাবে, কারণ তোমার পড়তে ইচ্ছা করবে না, কারণ তুমি অল্প অল্প করে জানো কিন্তু কমপ্লিট জানো না। যখনই কমপ্লিট জানবে তখনই তোমার ইন্টারেস্ট আসবে, নালে ইন্টারেস্ট আসবে না। এইটা ধরো অনেক স্কুল বা অনেক গার্জেন বা অনেক টিচার সবসময় বলে যে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স পড়া মানে এই না যে আমার যেই ক্লাস রয়েছে সেই ক্লাসের অ্যাডভান্স। যেমন ধরো আমি তোমাদেরকে যেটা বলছি, এখানে যে ইনফরমেশন গুলো গ্যাদারিং হচ্ছে, তো ইনফরমেশন গ্যাদারিং গুলো তুমি না বুঝে জানছো, ঠিক আছে, কিন্তু কারণ আমি এখানে কমপ্লিট বলতে পারছি, এখানে এই যে N2 এতগুলো ভ্যালেন্সি আসছে, তো এগুলো কেন আসছে এখানে তোমার বলতে গেলে তোমাকে অনেক বলতে হবে, তার মানে তুমি আধা জেনে থাকছো। এবার ধরো আমি এটাকেই নোট হিসেবে এমন ভাবে সাজালাম, এখানে হচ্ছে কি বলে ভেরিয়েবল ব্যালেন্সি বলে আমি এক্সাম্পল দিয়ে দিলাম, এইটা হয়, কিন্তু কেন হয় তুমি ক্লাস 8-এ জানছো না, কিন্তু সেটা কোনো নোটেই লেখা নেই, সেটা 11-12-এ জেনে আছে। বা যখন 11-12-এ গিয়ে এই টপিকটা আসছে তুমি বলছো এগুলো ভেরিয়েবল ব্যালেন্সি হয়, এবার 11-12-এ তোমাকে যেটা জিজ্ঞেস করবে কেন হয়, এবার কেন হয় তখন ওই এনসিইআরটি বই মানে পি ব্লক যেটা মানে যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রির সব থেকে বড় মুখস্থের জায়গা, ওই মুখস্থটা আর কেউ করতে চায় না, কারণ ওখানে তখন এরকম মানে 60 থেকে 70 পেজের হচ্ছে নোটটা আছে এনসিইআরটিতে, তখন তুমি আর মুখস্থ করতে চাই না। তাহলে তখন কি হলো, এই ইনফরমেশনটা জানার জন্য ওই 11-12-এ গিয়ে যেখানে পড়ার দরকার, যেটা হচ্ছে নিট যেই মেন সিলেবাস, তখন তুমি ওই টপিকটা স্কিপ করে যাচ্ছে, যে এত মুখস্থ করা যাবে না। এই কারণের জন্য ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে তোমার নিট জেইতে স্টুডেন্টরা মানে বিশেষ করে পি ব্লক ডি ব্লক থেকে কোশ্চেন অ্যান্সার করতে চায় না। এবার যারা অ্যাডভান্স পড়ে নেয় তারা কিছু ইনফরমেশন জানে কিন্তু মেন ইনফরমেশন গুলো থেকে সরে যায়। এবার যে পড়ে নেয় এনসিইআরটি সেটা হয়ে গেল। হ্যাঁ, তুমি বলবে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কিন্তু নিট যেই দিতে গেলে তোমাকে এনসিইআরটি বই পড়তে হবে, কিন্তু স্টার্টিং থেকে এনসিইআরটি বই না, কিন্তু এনসিইআরটি বই পড়ার আগে তোমাকে যে রেফারেন্স বই তোমাদের ছায়া প্রকাশনীর যে বইটা আছে, ইংলিশে বলো বা তোমার বেঙ্গলিতে বলো, ছায়ার যে ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজির যে বইগুলো আছে যথেষ্ট ভালো, মানে অল ইন্ডিয়া হচ্ছে কি বলে পড়ার জন্য যথেষ্ট ভালো লেখা আছে। এবার তোমাকে এনসিইআরটিটাই প্রথম থেকে পড়তে হবে, এনসিইআরটিতে খুব ছোট লেখা রয়েছে, এনসিইআরটির ল্যাঙ্গুয়েজটাই অনেকটা কঠিন, মানে যেটা নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে ম্যাচ হবে, মানে একটা ওয়ার্ড বলে ওরা বোঝাতে চেয়েছে যদি কেউ আসছে এই কথাটা লেখা থাকে, মানে কামিং কথাটা লেখা থাকে, মানে এনসিইআরটি বইয়ের মিনিংয়েই বোঝাচ্ছে সে এসেছিল, বসেছিল, খেয়েছিল, ঘুমিয়েছিল, তারপর বাড়ি গেছে, মানে কামিং কথাটা লেখা আছে, মানে বুঝতে পারলে না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো সেই জন্য এনসিইআরটি পড়ার আগে মানে ধরো আমার এখানে যেটা আমি যেটা পড়াবো তোমাদের যে এনসিইআরটি বইটায় এই থিওরি ফরম্যাটেই বেঙ্গলিতে ধীরে ধীরে করে উঠতে থাকে, একদম যেটা মানে সত্যি কথা সেটাই আমি তোমাকে বলে দেবো। মানে যারা 11-12 আমার কাছে পড়ে তাদের এনসিইআরটি কে ডাইরেক্টলি পড়ানো হয় না, কিন্তু ইনডাইরেক্টলি পড়ানো হয়। এবার যখন আমি ক্লাস 11-12 পড়াই এদের এই সেম ফরম্যাটে পিডিএফ নোট ফরম্যাটে থাকে এনসিইআরটি টপিক কি, ঠিক আছে, বাদ দাও, যখন হবে তখন দেখা যাবে। তো এটা গেল, এখানে তার আগে কি বলছিলাম, এটা উত্তপ্ত ব্যাপারটা গেল। এবার জলের সঙ্গে বিক্রিয়া, আচ্ছা
চুন দেখেছো? হ্যাঁ স্যার। চুনে যদি জল দাও কি হবে? জলটা ফুটতে আরম্ভ করবে, কেন ফুটতে আরম্ভ করবে? আর রিয়াকশন হবে। রিয়াকশন হবে। রিয়াকশন হয়ে কি ফর্ম হবে? কেন ফুটবেই কেন? তাপ 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 তো আর এটা এই সরি ওরা কি বলে, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড না, চুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। হুম মানে যেটা তুমি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করে পেলে। ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথর, চুন হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড। এবার ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে তোমার হচ্ছে কি বলে পলিচুন ফর্ম করবে। মানে ক্যালসিয়াম অক্সাইড মানে সিএও, এটা জল ওয়াটার, এটা তোমার হচ্ছে কি বলে চুনের সঙ্গে রিয়াক্ট করে পলিচুন উৎপন্ন করবে, এখন প্রচন্ড তাপ উৎপন্ন। আচ্ছা, এই রিয়াকশনটাকে কি টাইপের রিয়াকশন বলে? যেখানে তাপ উৎপন্ন হয়, মানে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? তাপ উৎপাদক আর একটা কি বলে বাংলায়? যেটা এক্সোথার্মিকটা হচ্ছে তাপ উৎপাদক, এন্ডোথার্মিক হচ্ছে মানে যেখানে তাপ দিতে হয়। তাপগ্রাহী, তাপগ্রাহী না তাপকদায়ী এরকম কিছু একটা আছে বাংলা। তো এইটা হচ্ছে তোমার এক্সোথার্মিক রিয়াকশন, মানে যে তাপ দেবে। হ্যাঁ, যে তাপ দেবে, মানে যেখানে যে রিয়াকশনে তাপ উৎপন্ন হবে তাকে এক্সোথার্মিক রিয়াকশন বলা হবে। আর যে রিয়াকশনে তাপ দিতে হবে মানে হিট করতে হবে, যেমন এই রিয়াকশনটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, এটা হচ্ছে তোমার এক্সোথার্মিক, কারণ এখানে হিট প্রডিউসড হচ্ছে। আর তোমার এই যে রিয়াকশনটা ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে হিট দিচ্ছি, এইটা হয়ে যাবে তখন এন্ডোথার্মিক রিয়াকশন। বোঝা গেল? তো এই দুটো যেখানে তাপ দেওয়া হচ্ছে, মানে আগে থেকে তোমাকে হিট দিতে হবে, তখন সেটা হয়ে যাবে এন্ডোথার্মিক। আর যখন যেখানে তাপ উৎপন্ন হবে সেখানে সেটা হয়ে যাবে এক্সোথার্মিক। এটা ইনফরমেশনের জন্য মনে রাখা। এরপরে যেটা সোডিয়াম জলের সংস্পর্শে এলে জলের বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, মানে Na+H2O ফর্ম করবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন। আচ্ছা, কস্টিক সোডা কি? স্যার সাবান। কস্টিক সোডা সাবান। তোমার কাপড় কাচার সাবান স্যার। কলকাতার সাবান। স্যার কস্টিক কাপড় সোডা, কাচার সাবান। কাপড় কাচার সাবান। কস্টিক সোডার হচ্ছে কি বলে মলিকুলার ফর্মুলা কি? ঠিকঠাক জানি না, কিন্তু NaOH। হ্যাঁ, ওটাই তো সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কি বলে একটা কস্টিক পটাশ আছে, কস্টিক পটাশ, কস্টিক পটাশ, ওইটার ফর্মুলা কি? কস্টিক পটাশ, এটা আছে পরীক্ষায়। কস্টিক পটাশ তো কার্বন, আরে কার্বন না, পটাশিয়াম কার্বন হাইড্রোক্সাইড কি ওটা? জিজ্ঞেস করছো? পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH। NaOH টা হয়ে যাচ্ছে কস্টিক সোডা আর KOH টা কস্টিক পটাশ। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটা গায়ে মাখার সাবানে ইউজ হয় আর কোনটা কাপড় কাচার সাবানে ইউজ হয়? স্যার কস্টিক সোডাটা কাপড় কাচা আর কস্টিক পটাশটা স্যার গায়ে মাখার সাবান। এই দুটো এইতে কাজে ইউজ হয়। বুঝা গেল? আচ্ছা, সোডিয়াম থেকে এটা ফর্ম হচ্ছে। সোডিয়াম হচ্ছে ভেরি অ্যাক্টিভ মেটাল, মানে সোডিয়াম এয়ারের সংস্পর্শে দেখবে সোডিয়ামকে অল টাইম কেরোসিনের মধ্যে রাখা হয়, মানে সোডিয়ামকে নর্মালি এমনি খুলে রাখা হয় না, কারণ সোডিয়াম এয়ারের টাচে এলেই ওটা বুম করে জ্বলে উঠবে। মানে এতটুকু অংশ যদি সোডিয়াম দেওয়া হয়, তুমি যদি বেসিনে ছেড়ে দাও, যদি তুমি ল্যাব যখন করবে তোমাকে 11-12 দেবে না সোডিয়াম, কারণ একমাত্র গ্র্যাজুয়েশন লেভেলে বা মাস্টার ডিগ্রি লেভেলে, গ্র্যাজুয়েশন লেভেলে অবশ্যই সোডিয়াম পাবে যদি কেমিস্ট্রি অনার্স বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, তাহলে সোডিয়াম পাবে। আর মেডিকেল পড়লে তো রিয়াকশনের কোনো বালাই নেই, মানে কোনো কিছু নেই, মানে শুধু তোমাকে বাই মলিকুলসটা তখন ভালো করে পড়তে হবে, মানে যেটা 12 এর লাস্ট চ্যাপ্টার, যেখান থেকে তোমার ওষুধ টষুধ তৈরি হয়,
সেটাই হচ্ছে বায়োমলিকুলসের চ্যাপ্টার। আর ওটাই ডাক্তাররা মনে রেখে ওষুধের কম্পোজিশন দেখে তোমার মেডিসিনটা লেখে। যার যত ভালো মুখস্থ বিদ্যা আছে সে ভালো ডাক্তার হতে পারবে, মানে মেডিসিনের ডাক্তার, সার্জারি বলছি না। বোঝা গেল? তো ওই এখানে কি জানালো যে সোডিয়াম হচ্ছে তোমার মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল, মানে নর্মাল ওকে অল টাইম কেরোসিনের মধ্যে রাখা হয়। এয়ারের সংস্পর্শে এলেই সেটা তোমার হয়ে যাবে তোমার সোডিয়াম অক্সাইড ফর্ম করবে, সোডিয়াম পার অক্সাইড। এখানে আমি শুধু দেখেছি ওয়াটারের সঙ্গে রিয়াকশন, সোডিয়াম অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করলে সোডিয়াম পার অক্সাইড ফর্ম হবে, যেটা তোমার ব্লাস্ট করবে এবং প্রচন্ড হিট প্রডিউস হবে। মানে এতটুকু ছোট, মানে এক তিলের মতন ছোট যদি তুমি বেসিনেতে ছেড়ে দাও, টোটাল বেসিনটাতে আগুন ধরে যাবে মানে সাথে সাথে। তো এটা হচ্ছে সোডিয়াম, এটা কারণ হচ্ছে সোডিয়াম মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল। এটা পরবর্তীকালে তোমাদের এই চ্যাপ্টারে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আসবে, কিন্তু ধাতুর মধ্যে নেই অত কিছু। তো এটা গেল তোমার জলের সঙ্গে বিক্রিয়া। এরপরে আসছে তোমার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। এবার অ্যাসিড বলছে যে যেমন হচ্ছে ধরো ZnSO4, এগুলো এইটা তোমাদের বইতে আছে। জিঙ্ক এই সালফুরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে তোমার জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। আবার কপার সালফুরিক অ্যাসিডের সঙ্গে, এটা নর্মাল টেম্পারেচারে হিট করে তোমার কোনো রিয়াকশনই করছে না, এখানে কোনো রিয়াকশন করছে না। এখানে যেটা বলেছিলাম অ্যাকুয়ারিজিয়ার কথা বলেছিলাম। আচ্ছা, এখানে অ্যাকুয়ারিজিয়া কেন কথা এসেছিল মনে আছে অসমি? স্যার অ্যাকুয়ারিজিয়া কি? ওহো, সোনা গলা না। তো সোনা গলাতে গেলে যে আমি এখানে বলেছিলাম যে অ্যাসিড কোথায় কোথায় পাবে আমরা নর্মাল। আচ্ছা, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিড গুলোর মধ্যে আমি 5টা বলেছি, ভালো করে মাথায় শুনেছো তো? সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। এই 5টা অ্যাসিডের মধ্যে কোনটা জৈব অ্যাসিড, কোনটা অজৈব অ্যাসিড বলো? স্যার নামগুলো আরেকবার বলুন, তাহলে বলবো, মানে বলতে পারবো। হ্যাঁ, সালফুরিক অ্যাসিড, আচ্ছা, নাইট্রিক আস্তে অ্যাসিড। আস্তে 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 একটা একটা। হ্যাঁ, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আস্তে একটু আমি লিখে দিন। লিখে দেবো, ঠিক আছে। একটা হচ্ছে H2SO4, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক পাশে অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এগুলো একটু লিখে দেবেন। এটা হচ্ছে তোমার সালফুরিক অ্যাসিড। সালফিউরিকটা অজৈব। সালফুরিক অ্যাসিড আর হচ্ছে তোমার এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3 টা। নাইট্রিক অ্যাসিডও হচ্ছে অজৈব। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে এটা তোমার হচ্ছে অজৈব। আর পরেরটা স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব? হ্যাঁ, অজৈব। অজৈব। আর পরেরটা স্যার জৈব। পরেরটা জৈব, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা জৈব। অ্যাসিটিক, এইটা জৈব। মানে যে অ্যাসিডের ভেতর কার্বন থাকবে সেটাই জৈব। এই অ্যাসিটিক অ্যাসিড নরমাল ভিনিগারের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, ভিনিগার বাড়িতে কি করে তৈরি করে বলতে পারবে? না স্যার। বাড়িতে নরমালি কাঁচা লঙ্কাকে জলে চুবিয়ে রাখলেই হবে, অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগার তৈরি হয়ে যাবে। স্যার ওটা জলে কতদিন রাখতে হবে, মানে কতক্ষণ রাখতে হবে? মোটামুটি 10-12 ঘন্টা রাখতে হবে মোটামুটি, মানে এমনি নরমাল রেখে দিলেই হবে। কিভাবে ওটা অ্যাসিডিক অ্যাসিড হয়? অ্যাসিডিক অ্যাসিড হয় কারণ ধরো নাইট্রিক অ্যাসিড যে মানে কাঁচা লঙ্কা, ওটাতে কি আছে? ভিটামিন সি আছে তো। তো ভিটামিন সি এতে কোন অ্যাসিড থাকে? অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড তো এইটা ভিনিগারের মধ্যে। আমি বলছি কাঁচা লঙ্কাতে কোন অ্যাসিড থাকে? সে জানি না। অসমি জানো? না স্যার, শুধুমাত্র ভিটামিন সি থাকে এটুকুই জানি। হ্যাঁ, তো ভিটামিন সি এতে কোন অ্যাসিড থাকে? স্যার সাইট্রিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন
সি দাঁড়াও এক সেকেন্ড, আমি একবার দেখে নিই। সিনাপিক ভুলে অ্যাসিড। না না না, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে ভিটামিন সি এতে। তো ওটাই তোমার ওয়াটার রাখার ফলে ওইটা বিয়োজিত হয়ে হয়ে তোমার অ্যাসিডিক অ্যাসিড চলে আসে। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে তোমার মানে ভিটামিন সি এতে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। এবার অ্যাসকর্বিক অ্যাসিড আবার সাইটিক অ্যাসিডও থাকে। সাইটিক অ্যাসিড, সাইটিক অ্যাসিড না, ওই অ্যাসকর্বিক অ্যাসিডই মনে রাখো। অ্যাসকর্বিক অ্যাসিড তাহলে এই যে অ্যাসকর্বিক অ্যাসিড যেটা ভিটামিন সি এতে থাকে, মানে কাঁচা লঙ্কাতে কি থাকছে তোমার হচ্ছে তোমার ভিটামিন সি থাকছে, ভিটামিন সি এতে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড থাকছে। লঙ্কাতে কি কোনো অ্যাসিড থাকে? কাঁচা লঙ্কাতে কি থাকে বললাম, ভিটামিন সি থাকে তো। না না, ওর মধ্যে কি কোনো অ্যাসিড থাকে? না, ওর মধ্যে ডাইরেক্টলি কোনো অ্যাসিড থাকে, ডাইরেক্টলি কোনো রকম অ্যাসিড থাকবে না। ওইটাই যখন লঙ্কাকে তুমি জলে রেখে দিচ্ছ তখনই তোমার ওইটা অ্যাসকর্বিক অ্যাসিডটা তোমার ওয়াটার বিয়োজিত হতে হতে তোমার অ্যাসিডিক অ্যাসিডে ফর্ম হয়ে যাবে। ওইটা ওইটা নর্মালি তুমি করে দেখতে পারো, কিন্তু যেটা তোমার বাজারে কিনতে পাওয়া যায় তার থেকে ভালো হবে না। মানে খুব একটা যে ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড ফর্ম হবে এরকম ব্যাপার না, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ভিনিগার কি কাজে ইউজ হয়, নর্মালি চাউমিন বানাতে গেলে, তাই তো? না হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এছাড়া আর কিছু কাজে ইউজ হয় না। বা এমনি চিকেন টিকেন বানানোর টাইমেও হচ্ছে তোমার ওই ভিনিগার দেয়। তো ঠিক আছে, এবার এখানে কি বলেছিলাম, অ্যাকোয়ারিজিয়া কি ছিল? আজমি বলো, অ্যাকোয়ারিজিয়া কি ছিল? স্যার ওই তো সোনা গলানোর জন্য সোনাটা গলানোর পর যে ওখানে এটা তৈরি হয় সেটাকেই তো অ্যাকোয়ারিজিয়া বলে। না 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 না, অ্যাকোয়ারিজিয়া এটা লিখলে কেউ শুনবে? তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য অ্যাকোয়ারিজিয়া, মানে অ্যাকোয়ারিজিয়া কি, এই তো এখানে লেখা রয়েছে নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে 1:3 রেশিওতে গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকেই অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়ার কাজ হচ্ছে সোনাকে গলাতে বা সোনাকে মেল্ট করতে তোমার অ্যাকোয়ারিজিয়া ব্যবহার করা। বোঝা গেল? এই যে লেখা রয়েছে 1:3 রেশিও, মানে নাইট্রিক, এটা হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড HCl। কনসেন্ট্রেটেড মানেই হচ্ছে গাঢ়, আর DIL মানে লেখা মানে সেটা হচ্ছে ডাইলুট মানে লঘু। বোঝা গেল? DIL লেখা হয় তো। কোথায় DIL? এখানে কনসেন্ট্রেটেড লিখেছি, এখানে ডাইলুট লেখা রয়েছে। এটা হচ্ছে তোমার তো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যাচ্ছে। বা এরকমও এক্সাম্পল তোমাদের এইটা আসতে পারে, এমন একটি রিঅ্যাকশনের নাম বলো যেখানে গ্যাস উৎপন্ন হয়। অনেক রিঅ্যাকশন আছে, মানে এমন একটা রিঅ্যাকশনের নাম বলো যেখানে গ্যাস উৎপন্ন হয়, তখন এই রিঅ্যাকশনটা লিখে দিলেও হবে। এই যে এই সাইনটা লেখা হচ্ছে অ্যারো, উপরের দিকে অ্যারো, এটাই গ্যাস সাইন, আবার নিচের দিকে লেখা মানে সেটা প্রেসিপিটেট সাইন। এই যে এই সাইনটা, বুঝে গেল না? বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষার মানে হচ্ছে তোমার বেস। তো ক্ষারের সঙ্গে যেমন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এইটাও একটা এমন একটা রিঅ্যাকশনের নাম বলো যেটাতে গ্যাস উৎপন্ন হয়, তোমার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। আবার অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে অ্যামোনিয়া আর ওয়াটার ফর্ম করছে। এটা এখানে আবার দিয়েছে যে জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড,
মানে NaOH বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই হচ্ছে তোমার ক্ষার, মানে বেস। তো এইটা রিয়াক্ট করে তোমার সোডিয়াম জিঙ্কেট আর হাইড্রোজেন গ্যাস ফর্ম হচ্ছে। এই তিনটে রিয়াকশনের মধ্যে হয়তো পরীক্ষায় আসতে পারে যদি তোমাদের স্কুলের টিচার বলে, বা তোমার কিন্তু তোমাদের টেক্সট বইতে আছে থিওরির ভেতরে, মানে এই তিনটে রিয়াকশনই আছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলেন? এবারে দেখো চলে যাব ধাতু আর অধাতু। আচ্ছা, ধাতু অধাতু তাড়াতাড়ি দুটো এক্সাম্পল বল। স্যার ধাতু হচ্ছে লোহা আর অধাতু হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর অগ্নি? কাঠ। স্যার অধাতু হচ্ছে কাঠ, আর ধাতু হচ্ছে কোনো টাকা পয়সা, যে মানে কয়েন হয় ওগুলো। টাকা পয়সা বলবে না কি বলবে? অ্যালুমিনিয়াম বলতে পারো, কপার বলতে পারো। আর স্যার অধাতু হীরা হবে। হ্যাঁ, তো ধাতু হচ্ছে, এখানে দেখো ডেফিনেশন যেটা পরীক্ষার খাতায় যেটা লিখতে হবে, বলছে যেসব মৌল সাধারণ অবস্থাতে কঠিন, কঠিন মানে শক্ত, কিন্তু এমন ধাতু রয়েছে যেটাকে ছুরি দিয়ে কাটা যায়, যেটা মোস্ট রিঅ্যাক্টিভ ধাতু, মানে সোডিয়াম পটাশিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, মানে ওইটা ব্যতিক্রমে আসবে। তো সাধারণ অবস্থাতে কঠিন, উজ্জ্বল এবং আলোক প্রতিফলন সক্ষম, মানে তুমি তার শাইনিনেস আছে, মানে তুমি তাতে লাইট ফেললে সেটা রিফ্লেক্ট হবে, সেটাকেই বলছে যে আলোক প্রতিফলনে সক্ষম, ওজনে ভারী, মানে ওয়েট থাকে, আর তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, মানে হিট করলে মানে গরম হবে, আবার কারেন্ট পাঠালে সে মেটালটার ভেতর দিয়ে, মানে ওই পদার্থটার ভেতর দিয়ে বা ওই কম্পাউন্ডটার ভেতর দিয়ে তোমার মানে ফ্রি কি হবে? ইলেকট্রন আছে, আর অধাতুতে ফ্রি ইলেকট্রন নেই, বাউন্ড ইলেকট্রন আছে। আচ্ছা, এখানে বলছি, আচ্ছা দাঁড়াও। এটা হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী হয়, তাদের আঘাত করলে ধাতব শব্দ হয়, সেই সব মৌলকে ধাতু বলে। এইটা পরীক্ষার খাতায় পড়লে লিখতে হবে। এখানে যে প্রত্যেকটা পয়েন্ট বলা হচ্ছে, এই প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে এক একটা করে ধাতুর বৈশিষ্ট্য। বোঝা গেল? মানে যেসব মৌল সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল এবং আলোক প্রতিফলনে সক্ষম, ওজনে ভারী ও তাপ বিদ্যুতের সুপরিবাহী, এবং যাদের আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় তাকে ধাতু বলে, যেমন তামা, লোহা, সোনা, রূপা, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি। এবার হচ্ছে তোমার পারদ হচ্ছে ধাতু হলেও তরল, সোডিয়াম পটাশিয়াম জল অপেক্ষা হালকা, এই সোডিয়াম পটাশিয়ামকেই তোমার ছুরি দিয়ে কাটা যায়, মানে এটা নরম না, মানে শক্ত না, যেটা এখানে কঠিন বলা হচ্ছে। তাহলে ধাতু জিনিসটা কি গেল? বোঝা গেল না বোঝা গেল না? একবার ডেফিনেশনটা দেখো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপরে অধাতু আছে, দেখ, মানে ধাতুতে যেইটা পড়লে তার অপোজিট, মানে যেসব মৌল সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয়, অনুজ্জ্বল, আলোক প্রতিফলনে অক্ষম, ওজনে হালকা, তাপ ও বিদ্যুতের কুপরিবাহী, ভঙ্গুর, সেই মৌলকে অধাতু বলে। যেমন কঠিন অধাতু হবে কার্বন, গন্ধক, আয়োডিন, ফসফরাস। তরল অধাতু হবে ব্রোমিন। গ্যাসীয় অধাতু হবে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। আবার ব্যতিক্রম হবে আয়োডিন। আয়োডিন অধাতু হলেও চকচক করে, এটাকে তুমি টিংচার আয়োডিন নাম শুনবে, মানে এটাকে এরকম বলে টিংচার আয়োডিন। দাঁড়াও, স্পেলিংটা গন্ডগোল হচ্ছে। টিংচার আয়োডিন, ওকে। তো এইটা মনে রাখতে পারো না, এমনি আয়োডিন মনে রাখলেও হবে, যেটা হচ্ছে তোমার চকচকে। গ্রাফাইট অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। হীরক অধাতু হলেও আলোক প্রতিফলন করতে সক্ষম। এখানে এই যে গ্রাফাইট অধাতু, কিন্তু তাপ ও তড়িতের, আমি এখানে ডেফিনেশনে বলছি যে তাপ ও তড়িতের কুপরিবাহী হবে অধাতু, কিন্তু গ্রাফাইট অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। এরও কারণ আছে, মানে স্ট্রাকচার দিয়ে আমি একটু পরেই বলবো। হীরক অধাতু হলেও আলোক প্রতিফলন করতে সক্ষম, কারণ হীরকের স্ট্রাকচারের জন্য, মানে কার্বনের স্ট্রাকচার হচ্ছে এরকম, এই এখানে সি, এখানে সি, এখানে সি, এটা সি, এটাকে বলে চতুস্তলক, ইংলিশে যেটাকে বলে টেট্রাহেড্রাল। এই টেট্রাহেড্রালের জন্য
এখানে আবার আর এক মলিকুল কার্বন এরকম ভাবে, মানে প্রত্যেকটা কার্বন এরকম ভাবে তোমার 3 ডাইমেনশনাল ফিগার হবে। তো এক একটার সঙ্গে এরকম বন্ড করে থাকে। 3 ডাইমেনশনাল ফিগার জানো, মানে এটা হচ্ছে টেট্রাহেড্রালে 3টে 3 ডাইমেনশন ডাইমেনশন, থাকবে। হ্যাঁ 3টে ডাইমেনশনাল থাকবে। তো ওইটাকে দেখতে কিরকম হবে, যেমন ধরো আমি এটাকে ড্র করে দিচ্ছি। আচ্ছা ট্রাইপড দেখেছো? ট্রাইপড হ্যাঁ স্যার। মানে হচ্ছে তোমার ধরো ওই ক্যামেরা ট্যামেরা রাখে, হুম। তো ওই এই যে 3টে পা, এটা ট্রাইপডের 3টে পা যেটা উপর দিকে উঠে আছে। এবার এইটাকেই যদি আমি এরকম ভাবে জুড়ে দিই, মানে ট্রাইপডটাকে তুমি চতুর্ধার দিয়ে ঘিরে দিবে, তাহলে একটা তুমি 3 ডাইমেনশনাল শেপ দেখতে পাবে। ওই মানে ট্রাইপড মানে এখান দিয়েও রয়েছে লাইনটা, বোঝা যাচ্ছে না ঠিক, না বুঝতে পারছো না? মানে মানে ছবিটা যদি 3D স্ট্রাকচার তোমাদেরকে দেখায়, ধরো এই ছবিটা দেখো, এইটা অনেকটা আছে, এই ছবিটা দেখো, স্যার ওই এটা যেমন পিরামিডের মতো হলো। পিরামিডের মতন ঠিক না, এটা সব থেকে ভালো, মানে এটা তো চতুস্তলিকের মতো। হ্যাঁ চতুস্তলকই তো, টেট্রাহেড্রাল মানেই তো চতুস্তলক। অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা ঠিক এরকম, এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ এখানে স্যার। এখানে তো এই যে কার্বন এগুলো ব্লু ডট গুলো মানে গ্রিন ডট গুলো, এগুলো সবকটাই তোমার হচ্ছে তোমার এই যে স্ট্রাকচারটা এখানে এবার দেখতে পাবো পরিষ্কার। তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ কার্বনের, তো এখানে সবকটাই কি অ্যাঙ্গেল রয়েছে, যখনই লাইট পড়ছে মানে 100 টাইমস বা মিলিয়ন টাইমস রিফ্লেক্ট হয়ে লাইটটা আবার বেরিয়ে আসছে, যার ফলে হীরক তোমার উজ্জ্বল হয়ে যাচ্ছে। এবং এই স্ট্রাকচারের জন্যই হীরক অধাতু হলেও কঠিন, মানে সবচেয়ে কঠিন পদার্থের মধ্যে আসে। বোঝা গেল? সবচেয়ে কঠিন পদার্থের নাম অ্যান্সার আসবে তোমার হীরকই আসবে, ঠিক আছে? স্যার আলোক, হ্যাঁ হ্যাঁ স্যার আর কিছু হবে না হিরে ছাড়া? বোরন কার্বাইড হবে, কিন্তু বোরন কার্বাইডটা সব বইতে লেখা নেই। B4C, B4C বোরন কার্বাইড, B4C কিন্তু সব বইতে লেখা নেই। এটাও হীরকের সমতুল্য তোমার হচ্ছে কি বলে কঠিন পদার্থ, মানে সবচেয়ে বোরন কার্বাইড লিখলেও কিন্তু সব বইতে লেখা নেই, কিন্তু সব বইতে হীরকই লেখা রয়েছে। বোঝা গেল? তো এইটা গেল অধাতুর ব্যাপার। এবার হচ্ছে ধাতু প্রকল্প, মানে যেসব মৌলের মধ্যে ধাতু অধাতু উভয়েরই গুণ বর্তমান থাকে সেই মৌলকে ধাতু প্রকল্প বলে, যেমন আর্সেনিক আর অ্যান্টিমনি। আচ্ছা আর্সেনিকের নাম শুনেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে কিসে শুনেছো যে আর্সেনিক যুক্ত জল? স্যার আর্সেনিক দূষণ শুনেছি। আর্সেনিক দূষণ মানে আর্সেনিক যুক্ত জল মানে বিভিন্ন দেখবো ওয়েস্ট বেঙ্গলেও অনেক এরিয়া রয়েছে, যেমন পুরুলিয়া বাঁকুড়া, এই এরিয়াতে জল কিন্তু খুব খারাপ, কারণ ওতে আর্সেনিক মিক্স থাকে। আবার অ্যান্টিমনি 0.5 পার লিটারে যদি বেশি থাকে তাহলে মনে হয় ওটা আর্সেনিক যুক্ত জল বলা হয়। হ্যাঁ হ্যাঁ, তো আমি জানি না, আমার অতটা নলেজ নেই। এবার দেখো মানে কতটা মিশে থাকলে সেটা দূষণের কথা, সেটা আছে নলেজ কিন্তু ভুলে গেছি। এবার দেখো ধাতু প্রকল্প হচ্ছে
এর মধ্যে ধাতুরও গুণ আছে, অধাতুরও গুণ আছে, তাকে বলে আর্সেন, মানে ধাতু প্রকল্প বলে। ওকে, এক্সাম্পল এই দুটো মনে রাখলে হবে। এবার আমরা যেটা বলবো, এই যে ধাতু অধাতুর যে বলছিলাম যে ডেফিনেশন, আগের দিনের অঙ্কটা কি আজকে বলে দেবেন? আগের দিনের অঙ্ক তুমি পাঠিয়েছো আমাকে? স্যার আমি এখানে পাঠিয়ে দেবো ওই চ্যাটে। চ্যাটে পাঠিয়ে, তুমি হোয়াটসঅ্যাপে পাঠাও। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি বলে দিচ্ছি এখন এটাকে বলে দিচ্ছি। এবার দেখ, ধাতু হোয়াটসঅ্যাপে পাঠালেই ভালো হবে। ধাতু অধাতুর উজ্জ্বলতা ধর্ম, মানে আমরা এখানে পড়বো ধাতু অধাতুর বৈশিষ্ট্য। কি পড়বো? ধাতু অধাতুর বৈশিষ্ট্য। ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য তোমাদের বইয়েতে ঠিকঠাক দেওয়া আছে। কেউ কোনো সহায়িকা বই ইউজ করো নাকি? না স্যার। হ্যাঁ স্যার, তুমি কোন সহায়িকা বই ইউজ করো? প্রান্তিক। প্রান্তিকের মানে কোন ওই প্রান্তিক পাবলিশার? হুম। বুঝলাম, ঠিক আছে। এবার হচ্ছে ধাতু অধাতুর বৈশিষ্ট্য। এবার অধাতুর ফার্স্ট পয়েন্ট হচ্ছে ঔজ্জ্বলতা ধর্ম, যেটাকে লাস্ট চার। মানে ধাতু কি হয়, কি নরমালি শাইনি হয়, যেটা ডেফিনেশনে পড়েছো। মানে এর ডেফিনেশন আসবে, বলছে কোন ধাতুর পৃষ্ঠতল থেকে আলো প্রতিফলিত করার ক্ষমতাকে ওই ধাতুর ঔজ্জ্বল্য বলে বা ঔজ্জ্বল্যতা বলে। মানে ধরো ধাতু নরমালি কি হবে, কি যেমন ধরো আমরা যেটাকে লোহা দেখি, লোহা যখন মরচে ধরার আগে, মানে যখন পিওর ফর্ম হচ্ছে, সেখানে যদি তুমি লাইট ফেলো, সেখানে লাইট রিফ্লেক্ট হবে, ঠিক আছে। আবার ধরো অ্যালুমিনিয়াম যদি তোমার পলিশ থাকে, তাহলেও সেখানে লাইট ফেললে রিফ্লেক্ট হবে। মানে ধাতু নরমালি কি হবে, কি রিফ্লেকশন করবে। যেমনই হচ্ছে যে ধাতু মসৃণ, ধাতু মসৃণ হলেই ঔজ্জ্বল্য বেশি হয়। মানে যত বেশি ধাতুর যে তলটা হচ্ছে, সেটা যত মসৃণ হবে ততই ঔজ্জ্বল্য হবে। আবার বলছে তরল ঔজ্জ্বল্য ধাতুর নাম কি হবে? মানে লিকুইড অবস্থায় আছে, তরল অবস্থায় আছে, কিন্তু ধাতু ঔজ্জ্বল্যতা আছে। মার্কারি। মার্কারি। পারো দাও। কঠিন, একটি কঠিন উজ্জ্বল অধাতু হলো তোমার আয়োডিন। মানে তিনটে কোশ্চেন হয়ে গেল এখানে কিন্তু। মানে এই এই লাইনটা দিয়ে কোশ্চেন আসবে যে তোমাকে এরকম একটা এক্সাম্পল দেবে, মানে মরচে ধরা লোহা আর পালিশ করা লোহা, মানে মরচে ধরা লোহা বা তামা বা অন্য কিছু, যা কিছু বলবো, সেখানে বলছে কোনটাতে ঔজ্জ্বল্যতা বেশি হবে, তখন তোমাকে এই লাইনটা লিখতে হবে। মানে যেটা যত বেশি মসৃণ হবে তার প্রতিফলনটা তত বেশি হবে, সেই কারণে তার ঔজ্জ্বল্যতা বেশি হবে। বোঝা গেল? কোন সহায়িকা বইতে নেই কোশ্চেনটা। এবার দেখ, একটি তরল উজ্জ্বল ধাতু হলে উজ্জ্বল, মানে তরল উজ্জ্বল ধাতু তলটা হলো যদি পারদ, মসৃণ হয় তাহলে তো ওটা রিফ্লেক্ট হবে না, প্রতিফলন বলে। রিফ্লেক্ট হবে না। হবে না? না, তুমি ওই যে লোহার যেখানে হচ্ছে কি বলে লেদ চেদ রয়েছে, সেখানে লাইট ফেলবে, হবে না। কিন্তু যেই লোহাটা একদম মানে হচ্ছে কি বলে নতুন, যেখানে আয়রন নেই, বা যেই লোহাকে মিস্ত্রিরা পালিশ করে চকচকে করেছে, মানে যেখানে মরচেটাকে হাঁটিয়ে দিয়েছে, স্যার মরচে থাকলে কি এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়? বিক্ষিপ্ত প্রতিফলন হবে, তার ফলে রিফ্লেক্টটা তুমি বুঝতে বিক্ষিপ্ত পারবে না। প্রতিফলন হলে তো মানে চকচক করার কথা। এবার মরিচার কালারটা কি? রেড। কালচে, রেড বা লালচে, লালচে টাইপের, মানে কালো টাইপের। এবার কালো জিনিসের উপর কোনো অ্যাবজর্ব লাইট করে পড়লে, নেবে। হ্যাঁ অ্যাবজর্ব করে নেবে, তখন ওটা আবার লাইটের প্রপার্টি চলে আসবে। আচ্ছা। তো সেই কারণেই তোমার চকচক করলে তবেই রিফ্লেক্ট হবে। এরপর হচ্ছে তাহলে মসৃণ হলে ওখানটা নিয়মিত প্রতিফলন হয়। হ্যাঁ, তখন নিয়মিত প্রতিফলন হবে। বোঝা গেল? তাহলে ঔজ্জ্বল্যতা কাকে বলে?
যে ধাতুর পৃষ্ঠতল থেকে আলো প্রতিফলিত করার ক্ষমতাকেই ঔজ্জ্বল্যতা বলে। এর পরের পয়েন্ট যেটা হচ্ছে তোমার ধাতু অধাতুর কাঠিন্যতা মানে হার্ডনেস। যেমন কঠিন পদার্থ যে ধর্মের জন্য বাহ্যিক বল প্রয়োগের ফলে সৃষ্ট বিকৃতিকে বাধা দেয়, মানে ধরো তুমি এরকম প্রেসার করছো, বল প্রয়োগ করছো, তার যেটা শেপ আছে সেই শেপটাই থেকে যাচ্ছে। যেমন ধরো তুমি লোহাকে যতই হাত দিয়ে বল প্রয়োগ করো কিছু হবে না, কিন্তু হ্যাঁ একটা যদি তার নিয়ে করো, সরু তার, সেটা লোহার তৈরি, সেটাকে তুমি এরকম ভাবে বাঁকাতে পারছো। এবার তার স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে। যেমন ধরো একটা কড়াইকে তুমি যদি এরকম ভাবে চেপে ধরো ভাঙবে না, কিন্তু হাতুড়ি দিয়ে জোরে মারলে ভেঙে যাবে। তার একটা স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে। নর্মাল বল প্রয়োগ করলে, এবার ধরো তুমি কোনো স্টিলের পাতকে, মানে যেটা দিয়ে ব্রিজ টিজ বানায়, সেখানে তুমি প্রেসার ক্রিয়েট করলে সেখানে ভাঙবে না। বা তুমি এরকম ছোট একটা পেরেকের মতো, মানে এতটুকু পেরেক, তুমি ওকে যা খুশি করো ভাঙবে না। বোঝা গেল? মানে হ্যাঁ, মানে ছোট হওয়ার জন্য স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, তার শেপটাকে তুমি চেঞ্জ করতে পারছো। এই যে বিকৃতি বাধা দেয়, প্রয়োগের ফলে সৃষ্ট বিকৃতিকে বাধা দেয়। বাংলা ভাষা একটু ঠিক করে নেবে কিন্তু। বোঝা গেল? এবার এটা গেল তোমার কঠিন পদার্থর হার্ডনেস মানে কাঠিন্য ধর্ম। এবার এক্সাম্পলে আসবে, কঠিনতম প্রকৃতজাত মৌলটি হলো কার্বনের রূপভেদ হীরে, যেটা একটু আগেই বলছিলাম। এবার হচ্ছে তোমার পটাশিয়াম, সোডিয়াম যেটা রয়েছে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ধাতু হলেও অন্য ধাতুর মতন কঠিন নয়, এদের সামান্য ধারালো ছুরি দিয়ে কাটা যায়। মানে এমন একটি ধাতুর নাম বলো যেটাকে ছুরি দিয়ে কাটা যায়, তখন তোমাকে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম বলতে পারবে। মানে এটাই হবে অ্যান্সার। বোঝা গেল না? বোঝা গেল না? এবার বলছে, এখানে বলছে লোহার কড়া, লোহার কাঠিন্য অ্যালুমিনিয়ামের তুলনায় অনেক বেশি, তাই শক্ত জিনিস কাটতে, মানে শক্ত জিনিসকে কাটতে দা বা কুরুলের সাথে, দা বা কুরুল অ্যালুমিনিয়াম ব্যবহার না করে লোহা ব্যবহার করে। এটা একটা কোশ্চেন, বলছে দা কুরুলে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার না করে লোহা ব্যবহার করা। তোমার অ্যান্সার হবে লোহার কাঠিন্য অ্যালুমিনিয়ামের তুলনায় অনেক বেশি। এই লাইনটা না লিখলে, এই কাঠিন্য কথাটা না লিখলে মার্কস দেবে। বুঝা গেল না? বুঝতে পারলেন? স্যার একবার বলুন। মানে তোমাকে কোশ্চেন বললো যে দা বা কুরুলেতে লোহা ব্যবহার না করে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় না কেন? দা বা কুরুলে কম তো, কি কারণ স্যার অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ তো লোহার তুলনায় কম। স্ট্রেংথ বললে তো নাম্বার দেবে না, মানে কাঠিন্যটা কম। হ্যাঁ, হার্ডনেসটা লোহার বেশি, অ্যালুমিনিয়ামের কম। হার্ডনেস কথাটা বলতে হবে, স্ট্রেংথ বললে হবে না, মার্কস দেবে না কিন্তু। বোঝা গেল? এই একটা ওয়ার্ড লিখলেই মার্কস দেবে। স্যার স্ট্রেংথ আর হার্ডনেস এর মধ্যে পার্থক্য কি? হার্ডনেস হচ্ছে স্ট্রেংথ। দেখো স্ট্রেংথ বলতে যেমন ধরো স্টিল, যেটা স্টিল দেখেছো, যেটা রড, তাই তো, রড দেখেছো তো। আবার ধরো শুধু লোহা, যেটা ধরো এই যে কুরুল টুরুল যে দেওয়া হয়, বা লোহার কোনো পাত যেটাকে স্টিলের তৈরি, সেটা এরকম রড এরকম বেন্ড করে, ঠিক আছে? আর লোহা কি করবে, এরকম বেন্ড করলে ভেঙে যাবে। দুটোই স্ট্রেংথ বলছি। স্ট্রেংথ মানে হচ্ছে তোমার এটা লোহার মানে ওই ধাতুর আর একটা প্রপার্টি আছে যেটাকে মিয়েবিলিটি বলে, নমনীয়তা। এবার এখানে যেটা তুমি যেটা জিজ্ঞেস করলে হার্ডনেস আর স্ট্রেংথ হচ্ছে তোমার শক্ত, আর হচ্ছে হার্ডনেস মানে স্ট্রেংথ যেটা কতটা তোমার তুমি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলে সেটা তার ধরে রাখার ক্ষমতা, মানে তার
আকৃতিটা চেঞ্জ করবে না। যে এটার স্ট্রেংথ কথাটা অ্যাকচুয়ালি ভুল, মানে সাইন্টিফিক্যালি ভুল। এমনি আমরা চলতে ফিরতে বলতে বলে দিই ওর স্ট্রেংথটা বেশি, কিন্তু এটাই তো বলি actually ওখানে। হুম কিন্তু অ্যাকচুয়ালি ওর কাঠিন্যটা বেশি, তাই তো? অ্যাকচুয়ালি ওর কাঠিন্যটা বেশি। এবার দেখো, সাধারণ তাপমাত্রায় বেশিরভাগ ধাতু গলনাঙ্ক উচ্চ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ। পারদ সাধারণ অবস্থায় তরল ধাতু এবং গ্যালিয়াম সিজিয়াম ধাতু হলেও এদের গলনাঙ্ক যথাক্রমে কম। মানে নর্মালি এখানে যে এক্সাম্পল গুলো বলছি ধাতুর ক্ষেত্রে আমি এক্সপ্লেন করছি, ঠিক এর অপোজিটটা অধাতুর ক্ষেত্রে হবে। তার মানে আমি এখানে কি বললাম, ধাতু কঠিন, অধাতু কঠিন নয় বা অকাঠিন্য বলতে পারো। আমি শুধু একটা করে এক্সাম্পল বলছি, অধাতুর জন্য অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার বলছি যে তোমাকে যদি এখানে কোশ্চেন জিজ্ঞেস করে সাধারণ তাপমাত্রায় ধাতুর গলনাঙ্ক বেশি, কিন্তু এমন একটি ধাতুর নাম বলো যেখানে গলনাঙ্ক কম, তখন তোমার নাম বলতে হবে সিজিয়াম, গ্যালিয়াম। এটাকে জিএ বলে, এটাকে সিএস বলে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে তোমার ধাতু অধাতুর নমনীয়তা, যেটাকে মিয়েবিলিটি বলে। মানে হচ্ছে যে ধাতু যে ধর্মের জন্য ধাতুগুলিকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করে, মানে সরু এরকম তারে পরিণত করতে পারে, যেটা সোনা মিয়েবিলিটি সব থেকে বেশি। কারণ সোনাকে তুমি এরকম সরু তার বা যতটা সূক্ষ্ম করতে পারবে, মানে বাঁকাতে পারবে, কিন্তু ভাঙবে না, সেইটাকে বলে তার নমনীয়তা। এই ধর্মের জন্য ধাতুগুলোকে আঘাত করে বিভিন্ন আকৃতি দেওয়া যায়। যেমন সোনা রূপার নমনীয়তা ধর্ম সব থেকে বেশি। মানে যেটা দিয়ে তুমি, যেমন ধরো লোহাকে বা এরকম রডকে তুমি একটা বাঁকাতে থাকলে একটা টাইমে পট করে ভেঙে যায়। এবার দেখবে এরকম তোমাকে বলে যে বিভিন্ন কোম্পানি দেখবে লোহার রড আছে, অনেক কোম্পানি দেখবে অল্প বেন্ড করলে মানে পট করে ভেঙে যাচ্ছে, তার মানে ওর নমনীয়তা কম। আবার দেখবে অনেক রড আছে এরকম বাঁকালেও ভাঙছে না, মানে মানে পট করে ভেঙে যাচ্ছে না, তার নমনীয়তা বেশি। নাকি বললাম? মানে যেটা অল্প বেন্ড করলেই ভেঙে যাচ্ছে তার নমনীয়তা কম, যেটাকে তুমি বাঁকিয়ে দিচ্ছ কিন্তু ভাঙছে না সেইটা তার নমনীয়তা বেশি। এবার বলছে সোনা রূপার নমনীয়তা সব থেকে বেশি। কারণ এরপরে তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে মানে অলংকারে সোনা ইউজ কেন করা হয়, কপার বা তামা ইউজ করা হয় না কেন, বা অ্যালুমিনিয়াম ইউজ করা হয় না কেন? কিন্তু স্যার ওখানটায় তো সোনা প্রপার ইউজ করা হয় না, কেন তো করা হয় না সংকর কেন? ধাতু ইউজ হয়। সংকর ধাতু তো ইউজ হয় না। স্যার প্রপার সোনা ইউজ হলে তো ওটা তো এতটাই নরম, হাত দিলে তো শেপটা নষ্ট হয়ে যাবে। তো ওখানে এবার ওর সঙ্গে মিক্স করা হচ্ছে, ওই ক্যারেট ফ্যারেট বলছে না যেটাকে, ওইটাকে কি বলে বাংলা কথায়, আরে মানে পিওর আর একটা 24 ক্যারেট আর একটা 22 ক্যারেট। তো অ্যাকচুয়ালি দেখো তুমি যেই কোশ্চেনটা বলছো পিওর সোনা থাকে না, কিন্তু পিওর সোনার এই ধর্মটা যদি না থাকতো তাহলে অত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হতো না। তো এই নমনীয়তা ধর্ম সবচেয়ে বেশি বলেই সোনা রূপার দিয়েই অলংকার তৈরি করা হয়, কিন্তু লোহার নমনীয়তা কম, সেই জন্য তোমার সরু তারে বা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ লোহা দিয়ে তৈরি করা যায়। হ্যাঁ, লোহার পাত দিয়ে তৈরি করা যাচ্ছে, কিন্তু সেটা সূক্ষ্ম না, সেটা অনেক বড়। বোঝা গেল? তাহলে মিয়েবিলিটিটা গেল। এবার হচ্ছে ধাতু অধাতুর প্রসারণশীলতা, মানে ডাক্টিলিটি বলা হচ্ছে। মানে যে ধর্মের জন্য ধাতুকে সরু তারে পরিণত করা যায় তাকে ধাতুর প্রসারণশীলতা বলে। মানে যে ধর্মের জন্য ধাতুকে সরু তারে পরিণত করা যায়, মানে যেমন ধরো
কারেন্টের তার বা তোমার বাড়িতে যেটা ইলেকট্রিক সার্ভিসের যে তার দিয়েছে, মানে যেটা তোমার লাইটটা জ্বলছে, ওখানে তারটা একদম সরু, সেটা তোমার কি আসবে, হচ্ছে তোমার ধাতুর সেটা প্রসারণশীলতা, মানে যতটা তুমি টেনে এরকম শুরু করতে পারছো, ঠিক আছে, মানে কিন্তু ছিঁড়বে না। যেটা কপার বা অ্যালুমিনিয়াম বা সিলভারও তো সোনা, হয়। হ্যাঁ সিলভারও, কিন্তু হচ্ছে এবার হচ্ছে কি বলে ইলেকট্রিক ওয়্যারেতে সোনা ইউজ না করে, মানে সোনার সব থেকে প্রসারণশীলতা সব থেকে বেশি হবে। তো অনেক দাম না। হ্যাঁ এক্সপেন্সিভ বলে, ওইটাই অ্যান্সার হবে। ঠিক আছে, যেমন বলছে যে ধাতুর প্রসারণশীলতা সব ধাতুর এক না, বলছে 1 গ্রাম সোনা থেকে খুব সহজেই সরু লম্বা তার তৈরি করা যায়, কিন্তু 1 গ্রাম লোহা থেকে করা যায় না। কারণ 1 গ্রাম লোহার সেম পরিমাণ সরু তার লম্বা তার হবে না, কিন্তু সোনা দিয়ে হবে। আবার লোহা ছেড়ে যদি তুমি কপার নাও, কপার দিয়ে হবে। লোহা আর কপারের প্রসারণশীলতা পার্থক্য রয়েছে, মানে সেম না, হচ্ছে কপারের হচ্ছে প্রসারণশীলতা বেশি। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক এর অপোজিটটা হবে অধাতু, মানে অধাতুর এত এক্সপ্লেনেশন আসবে না, কিন্তু ডেফিনেশনটা মনে রাখতে হবে। এবার হচ্ছে ধাতু ও অধাতুর তাপ পরিবাহিতা, মানে যেমন ধরো যে কোনো ইলেকট্রিক ওয়্যার বা লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই, এতে তুমি হিট করলে ইজিলি গরম হয়ে যাচ্ছে। তার মানে কঠিন পদার্থের যে বিশেষ ধর্মের জন্য তার মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হতে পারে, তাকে ওই পদার্থের তাপের পরিবাহিতা বলে। মানে যেমন ধরো লোহা আসবে, তারপর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম আসবে, আবার ধরো কপার আসবে, আবার আচ্ছা সোনা হবে কি? হ্যাঁ স্যার, সোনা তাপের পরিবাহিতা হবে হওয়ার তো কথা, ধাতু তো। না, সোনা এটা আবার যদি তাপের পরিবাহিত হতো, ধরো তোমরা হচ্ছে তোমার কি বলে সোনার জিনিস পড়ো তো, হুম। তাহলে গরমকালে তো তাপ প্রচন্ড গরম থাকে, তাহলে সোনার জিনিস পড়লে তো তোমার গায়ে তো ফোস্কা পড়ে যেত, কিন্তু পড়ে না। আচ্ছা, এটা নেই। হুম। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো যে সোনার হচ্ছে তোমার তড়িৎ মানে তাপ তাপের পরিবহন পরিবাহী করে না। না। হ্যাঁ, তাপের কুপরিবাহী না, মানে কিন্তু ওই যে লোহা বা কপারের তুলনায় সমান না, মানে কম পরিবহন করে। হ্যাঁ কম পরিবহন করে। হুম। তো এইটাই একটা লজিক হবে যে সোনা বদলে মানে ওই যে তামার তার, তামার বদলে সোনার তার ইউজ করা হয় না কেন, মানে সোনা ইউজ করা হয় না কেন ইলেকট্রিক কারেন্টে। এক্সপেন্সিভের থেকেও আরেকটা বড় কথা হবে এইটা, তাপ তাহলে পরিবহন যদি করে। সিলভার হতো, হুম, তাহলে তো ওটা মানে ভালো তাপ পরিবহন করে, তারপর তড়িৎ। সিলভার হবে তাপ ও তড়িতের পরিবাহী, কিন্তু সিলভার জিনিস ধরো নর্মালি ইউজ করে না কেউ, কারণ সিলভার কিছুদিন পরে কালো হয়ে যাবে, যেটা আরো দেখতে বাজে লাগে। তো এটা গেল তোমার তাপ ও মানে তাপের পরিবাহী। এরপর আসবে তোমার কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি, মানে তড়িৎ পরিবাহিত, মানে কঠিন পদার্থের যে বিশেষ ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, তাকে ওই পদার্থের তড়িৎ পরিবাহিত বলে। ঠিক আছে, মানে যেমন তাপ ও তড়িৎ দুটো একই টপিক, একইভাবেই এক্সপ্লেনেশন আসবে। একটা বোঝা হিট গেল আর না? ইলেকট্রিসিটি। হ্যাঁ, একটা হিট আর ইলেকট্রিসিটি। এরপরে আর কিছু না, এরপর হচ্ছে ধাতু অধাতুর, মানে ধাতব শব্দ যেটা, যেমন ধরো এক টুকরো কাঠকে নিয়ে তুমি যদি ঠোকো বা দেয়ালে বা কোনো জায়গায়, বা দুটো কাঠকে একসাথে ঠুকলে কোনো আওয়াজ আসে না, কিন্তু ধাতু কোনো লোহার রডকে ঠুকলে তার একটা মেটালিক আওয়াজ, মানে ধাতব শব্দ তৈরি হবে, সেটাকেই বলা হচ্ছে ধাতুর শব্দ বা সোনারিটি বলা হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার।
এবার তোমাদের কাছে বইটা আছে তো, হ্যাঁ। বইয়ের পয়েন্টটা পড়ো, বইয়ের গুলো একবার চোখ বুলিয়ে নাও, কোনটা টপিক বাদ যাচ্ছে কিনা দেখো। স্যার, বলো। প্রসারযত মানে একবার বলে দিন না। কোনটা? প্রসারযতা। প্রসারযতা না প্রসারশীলতা? প্রসারণশীলতা। এটা তো ডাক্টিলিটি, মানে যতটা এরকম সরু করতে পারো। মানে ধরো 1 গ্রাম নিচ্ছ, 1 গ্রাম থেকে তুমি যত দূর ডিস্টেন্সে সরু করতে পারবে, মানে এরকম টেনে সরু করা যেটা, সেটাকেই তার প্রসারণশীলতা বলে। মানে ধাতুর যে ধর্মের জন্য ধাতুকে সরু তারে পরিণত করা যায় তাকে ধাতুর প্রসারণশীলতা বলে। দেখো এখানে পয়েন্টটা দেখো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সব একদম ওই কেমিক্যাল রিঅ্যাকশনের আগে পর্যন্ত পড়েছো? স্যার, আমি প্রত্যেকটা পয়েন্ট চেক করে মানে দেখে দেখে যাচ্ছি বইতে। তো দেখে তোমার হয়েছে পড়া? হ্যাঁ স্যার। এবার যে অঙ্কটা পাঠিয়েছো ওই অঙ্কটাই দেখছি অ্যাকচুয়ালি। অঙ্কটা হচ্ছে কি বলে, তোমার যেটা পাঠিয়েছো তোমার দুটো অ্যাডজাসেন্ট সাইড বলছো তাই তো? দুটো তোমার অ্যাডজাসেন্ট সাইড, একটা 15 সেন্টিমিটার আর একটা 25 সেন্টিমিটার, শর্টার সাইড। মানে প্যারালোগ্রাম এরকম হয় তো? তাই তো? একটা বলছে তোমার কত সেন্টিমিটার, একটা 25 সেন্টিমিটার আর একটা 15 সেন্টিমিটার। এটা বলছে তাই তো, ডিটারমাইন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লঙ্গার সাইড, মানে আমাকে এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হচ্ছে। দিয়া দিয়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে প্রবলেম কি হচ্ছে? না ফর্মুলা পুট করতে পারছো না? স্যার আমি এটা বুঝতে পারছি না। এটা প্যারালাল। আমার লঙ্গের মানে হচ্ছে যেটা দূরত্বটা বেশি, এখানে বলছে যে অ্যাডজাসেন্ট সাইড একটা 25 সেন্টিমিটার আর একটা 15 সেন্টিমিটার। বলছে যেটার দূরত্ব বেশি মানে যেটার দৈর্ঘ্যটা বেশি সেই দুটো প্যারালাল লাইনের মধ্যে
শর্টেস্ট ডিস্টেন্স কত, মানে ডিটারমাইন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লঙ্গার সাইড। ডিস্টেন্স বিটুইন শর্টার সাইড in a 20 সেন্টিমিটারের কাছে। তো এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে, এইটাও 25 সেন্টিমিটার, এটাও 15 সেন্টিমিটার। আর প্যারালোগ্রামের ফর্মুলা কি? আর স্যার এখানটায় দিয়ে দিয়েছি যে শর্টেস্ট ডিস্টেন্সটা 20 সেন্টিমিটার। শর্টেস্ট ডিস্টেন্সটা 20 সেন্টিমিটার। মানে এই 20 সেন্টিমিটারটা কার? আমার কাছে কোশ্চেনটা হচ্ছে এইটা। মানে 20 সেন্টিমিটারটা কোনটা? স্যার ওদের ওদের যে শর্টেস্ট সাইড যেগুলো আছে ওদের মধ্যে যে ডিস্টেন্সটা। তার মানে এই শর্টেস্ট সাইড তো এইটা হচ্ছে, তার মানে এইটার ভিতরে ডিস্টেন্সটা ছবিটা ভুল হচ্ছে। এটা কোথায় পেয়েছো কোশ্চেনটা? এটা বই। ছবিটা ভালো করে দাও। দেখো এখানটাই বলে দিচ্ছি। তো প্যারাগ্রামকে তুমি যদি এরকম ভাবে ধরো, একটা হচ্ছে তোমার 15 সেন্টিমিটার আর একটা 25 সেন্টিমিটার। তো এইটার মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে তোমার এই যে শর্টেস্ট ডিস্টেন্সটা, বা এইটাও হতে পারে, হবে না? এই যে এইটা যে সাদাটা লিখছি, এটা তুমি এখনো থিওরিটা পড়ো না। মানে দুটো, এই 15 সেন্টিমিটারটা হচ্ছে কি, এর দৈর্ঘ্যটা কম, এই দুটো দৈর্ঘ্যের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, এইটা থেকে এইটার উপর লম্ব টানলে তবেই আসবে, সেটাই সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হবে। তাহলে এইটা হচ্ছে 20 সেন্টিমিটার, বোঝা গেল? আর তোমাকে ক্যালকুলেট করতে হবে এইটা। এবার তুমি যদি এটাকে নাম দাও, ধরো এটা এ, এটা বি, এটা এখানে সি, এটা ডি, এইটা এখানটা হচ্ছে তোমার ই, আমাকে ইডিটা ক্যালকুলেট করতে হবে। আমার ডিএফটা বলে দিয়েছে, তার মানে আমার এখানে এইটার ক্ষেত্রে এই যে এটা এখানটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো। হ্যাঁ। তার মানে আমার যদি এই ডিস্টেন্সটা, ভুল হচ্ছে এখানে, কি বলেছে? শর্টেস্ট ডিস্টেন্স এটা 20 সেন্টিমিটার, এটা 25 সেন্টিমিটার, এটা হওয়া যাবে না। ছবিটাকে একটু ঘুরিয়ে লেখ, তাহলে সুবিধা হবে। না ছবিটা তোমার এরকম রকম, মানে উপরটা 15 আর নিচেটা 25। ধরো এটা এবিসিডি প্যারালোগ্রাম, এটা হলো এখানে হচ্ছে তোমার এটা 15 সেন্টিমিটার, এটা 25 সেন্টিমিটার।
তাহলে সব থেকে ছোট যেটা ছিল এই যে ডিস্টেন্সটা, মানে এই এই দুটোর দৈর্ঘ্য হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। এবার এই যে ক্যালকুলেট করতে যেটা হবে তোমাকে, এই ডি থেকে তুমি যেই লম্বটা টানবে তার দৈর্ঘ্যটা ক্যালকুলেট করতে হবে। সেইটা হচ্ছে তোমার 90, এটা 90 ডিগ্রি। তাহলে এইটার ক্যালকুলেট করলেই হয়ে যাবে। এইটাও এখানে তুমি যেটা টানছো এটা হচ্ছে তোমার সব থেকে ভালো, এটা ডি থেকে টানো। এটা ডি থেকে টানো। তাহলে এটা ডি, এটা ই হলো, এটা এফ। এইটার ডিস্টেন্সটা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। তাহলে তোমার প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা কি হয়? হাফ ইন্টু বেস ইন্টু এরিয়া। হাফ ইন্টু এরিয়া অফ প্যারালোগ্রাম, হাফ ইন্টু বেস ইন্টু বলো বলো বলো। হাফ ইন্টু বেস ইন্টু এরিয়া। হাফ ইন্টু বেস ইন্টু এরিয়া কি করে হয়? আমি বলছি যে আমার এখানে লেন্থটা কত, মানে হচ্ছে বেস এই বেসটা কত, এটা 15 সেন্টিমিটার। তার মানে আমি এখানে ভূমিটা বলে লিখবো, ভূমি হচ্ছে তোমার এবি ইকুয়ালস টু 15 সেন্টিমিটার, তাই তো? এবার ডিস্টেন্স বিটুইন শর্টার সাইড 15 সেন্টিমিটার, তার মানে ডিইটা হয়ে যাচ্ছে তোমার 20 সেন্টিমিটার। এবারে বলছে তোমার এরিয়া অফ দা প্যারালোগ্রাম, মানে প্যারালোগ্রামের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইটই তো হবে। প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু কি বেস আছে? ইন্টু হাইট। হাফ ইন্টু বেস ইন্টু, না বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তার মানে এখানে হবে তোমার 15 ইন্টু 20, তার মানে 15 ইন্টু 10, তার মানে 150 সেন্টিমিটার স্কয়ার। প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা ভুল হচ্ছে, জানো তো? এটা তোমার তো মনে হচ্ছে ক্লাস 10